নমস্কার। এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ পান্ডা। আজকে আমাদের এই শোয়ে উপস্থিত আছেন সর্বার্থেই একজন ব্যতিক্রমী লেখক, কথা সাহিত্যিক রমানাথ রায়। রমাদা, আপনাকেও আমি আমাদের এই শোয়ে স্বাগত জানাচ্ছি এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও। রমাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের সত্যি খুব ভালো লাগছে যে আপনি আজকে আমাদের এর আগে পুজোর আগেই কথা ছিল আপনাকে নিয়ে একটা অনুষ্ঠান করবার। কিন্তু নানান কারণে সেটা হয়ে ওঠেনি। আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে রমানাথ দার কথা শুনবো, তার লেখক জীবনের কথা। রমানাথ দা এই রমানাথ রায় এই নামটি উচ্চারণ হওয়ার সঙ্গে আমাদের মাথার মধ্যে, সবারই মাথার মধ্যে, বাংলা সাহিত্যে যারা সামান্যতম খোঁজ খবর রাখেন তারা জানেন শাস্ত্রবিরোধী সাহিত্য আন্দোলন। স্বাধীনতা পরবর্তী সময়ে যে কয়েকটা স্বাধীনতা পরবর্তী সময়ে যে কয়েকটা সাহিত্য আন্দোলন হয়েছিল বাংলা সাহিত্যকে কেন্দ্র করে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রবিরোধী সাহিত্য আন্দোলন। আমরা সে কথাও শুনবো, শাস্ত্রবিরোধী আন্দোলনের কথা শুনবো। আমি প্রথমে জানতে চাইবো, রমাদা, আপনি লেখালেখিতে এলেন কিভাবে? কোন সময়ে? আপনি তখন কত বড়? কোথায় থাকেন? কিসে পড়েন? সত্যি কথা বলতে, লেখালেখির অভ্যাস আমার স্কুল জীবন থেকেই শুরু হয়েছিল এবং তখন লিখতাম, ছিঁড়ে ফেলতাম, কাউকে কাউকে পড়াতাম, কিন্তু কোনো লেখা আমি জমিয়ে রাখতাম না। কলেজ জীবনেও লিখেছি, আবার ছিঁড়ে ফেলেছি, কারণ কোনো লেখাই আমার ঠিক মনের মতো হচ্ছিল না। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে একটি পত্রিকা আমার কাছে লেখা চায়, আমি তাকে সেই লেখাটা দেই। তারও আগে আমরা তিনজন মিলে, তার আর কেউ লেখেও না, লেখা ছেড়ে দিয়েছে, গল্পের পত্রিকা নামে একটি পত্রিকা আমি বার করেছিলাম। সেটা একটা সংখ্যায় প্রকাশিত হয়েছিল, দ্বিতীয় সংখ্যার বেরোয়নি। তারপরে ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ার সময় একজন আমার কাছে একটা গল্প চায়, আমি সেই গল্পটা তখন লিখে তাকে দিই। তারপর সেই গল্পটা নিয়ে অনেক আলোচনাও হয়েছিল। পরবর্তীকালে সেই গল্পটা আমি অনেক বদলে আবার প্রকাশও করি। তারপর থেকে শুরু হলো আমার গল্প লেখা। সেই সময় আমার গল্প লেখা চলছে, একদিন আমি একটা গল্প লিখে দেশ পত্রিকায় পাঠিয়ে দিলাম, সেটা ছাপা হলো। আমি তখন দেশের বাড়িতে, দেশ পত্রিকার ঘরে কোনদিন যাইনি বা আনন্দবাজার পত্রিকার ভেতরে ঢুকিনি। তারপরে পরিচয় পত্রিকায় আমাকে লিখতে বলা হয়, আমি না, তারপরে পরিচয় পত্রিকায় আমি গিয়ে একটা গল্প দিয়ে আসি। তখন প্রদ্যোৎ গুহ সম্পাদনা করতেন। সেই গল্পটাও ছাপা হলো। এইভাবে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হলো যে আমি গল্প লিখতে পারি। এই অনুভব থেকে আমি তারপর গল্প লেখা শুরু করি এবং আমাকে তখন মনীন্দ্র রায়, অমৃত পত্রিকার সম্পাদক ছিলেন, আমাকে ডেকে নেন, বলে যে তুমি এবার গল্প লেখো অমৃতে। আমি অমৃতে ধারাবাহিকভাবে তখন গল্প লিখতে শুরু করি। কিন্তু এইসব গল্প লিখছিলাম বটে, কিন্তু আমি খুব তৃপ্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল, কেবলই মনে হচ্ছিল হচ্ছে না, হচ্ছে না, এসব হচ্ছে না। কেবলই মনে হচ্ছে গল্পের ধরনটা বদলানো দরকার, একঘেয়ে হয়ে যাচ্ছে। এরকম গল্পতে চারপাশে সবাই লিখছে, কি করা যায়? আমি বেরিয়ে আসতে চেয়েছিলাম গল্প লেখার যে প্রচলিত কাঠামো ছিল, তার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। বেরিয়ে আসতে গিয়েই তখন আমরা কয়েকজনে মিলে
এই দশক পত্রিকা বার করি, এবং সেই পত্রিকাটা প্রায় 24টা কি 25টা সংখ্যা প্রকাশিত হয়েছিল। সেখানে আমাদের দাবি ছিল সকলের বন্ধুদের প্রতি যে তোমরা যে যা পারো লেখো, অর্থাৎ মন খুলে লেখো, কোনো গল্পের নিয়ম কানুন কিচ্ছু মানার দরকার নেই। এবং আমি প্রথম সংখ্যার ভূমিকাতেই লিখেছিলাম স্বাস্থ্যবিধি ছোট গল্পের ভূমিকা। তাতে আমি লিখেছিলাম আজ থেকে ছোট গল্প সমস্ত শর্তের বিরুদ্ধে। এবং সেই লেখালেখির কাজ করতে গিয়ে দেখলাম যে গল্পে আমাদের গল্পে বিশেষ করে আমার গল্পে একটা স্বপ্নের ব্যাপার, অবচেতন মনের ব্যাপার উঠে আসছে। আমি তখন আস্তে আস্তে বাস্তব আর স্বপ্নকে মেলাতে চাইলাম, দুটোকে মিশিয়ে গল্প লেখার চেষ্টা করতে লাগলাম। এবং সেই গল্পগুলো আনন্দবাজার, দেশ, এইসব পত্রিকা আমার সেই প্রচেষ্টাকে মান্যতা দিল, এবং সেগুলো ধারাবাহিকভাবে ছাপা হয়েছে এবং তারা ভালোবেসেই ছেপেছেন সেগুলো। এবং এইভাবেই আমার গল্প লেখা শুরু হয়ে গেল। সেই সময় আমি একটা বই বার করি, বলার আছে, তারও আগে বার করেছিলাম ক্ষত এবং অন্যান্য গল্প। ক্ষত এবং অন্যান্য গল্প আমার প্রথম প্রচেষ্টা, গল্প লেখার যে প্রথম প্রচেষ্টা তার মধ্যে ধরা আছে। আর বলার আছের মধ্যে আমি যে ভেঙে বেরিয়ে এসেছিলাম, আসতে চাইছিলাম প্রচুর ধারা থেকে, তার চিহ্ন রয়ে গেছে এই বলার আছের মধ্যে। এবং এইভাবে গল্প লেখা শুরু হয়ে গেল। সেটা আমাদের আন্দোলন শুরু হয়েছিল 1966 সালে। তারপর 70-72 সালে আমরা দেশ আনন্দবাজারে আমাদের লিখতে বলা হয়। আমরা গিয়ে লেখা দিইনি, আমাদেরকে ডেকে বলা হয় তোমরা লেখো। আমরা সেই সুযোগটাই গ্রহণ করেছিলাম। তখন আনন্দবাজারে, দেশে, সানন্দবাজার বিভিন্ন কাগজে ওদের আমি লিখতে শুরু করি। এইভাবেই লেখা শুরু হলো আমার। রমাদা, আপনার এটা নতুন ফর্ম, আপনার লেখায় প্রথম থেকে একটা নতুন ফর্ম আছে। এই ফর্ম যেটা বললেন যে আপনি প্রচলিত গল্পের কাঠামোকে ভাঙতে চাইছিলেন, ওখান থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, সেই ফর্মটা আপনি কোত্থেকে পেলেন? এখানে গিয়ে আপনার বিদেশি সাহিত্য পড়ার কোনো অভিজ্ঞতা আপনাকে সাহায্য করেছে? আপনি যে আমার আঙ্গিকে দেখুন, লেখেন, আমি ভোরেশাস পাঠক। বাংলা সাহিত্যে, কবিতা এবং কথা সাহিত্য বাংলা, এমন কোনো লেখক নেই যাদের লেখা আমি পড়িনি। বিশেষ করে আমার খুব ভালো লাগতো সুকুমার রায়ের হযবরল। আমার কাছে এটাও আজও একটা আশ্চর্য গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। আর বিদেশি সাহিত্য, হ্যাঁ, বিদেশি সাহিত্য আমি প্রচুর পড়েছি। সেই দান্তে থেকে শুরু করে হাল আমলের অনেকের কবিতা, গল্প, উপন্যাস সবই পড়েছি। পড়ে একটা জিনিস বলছি, অনেক লেখা আমার যেমন ভালো লাগেনি, আবার অনেক লোকের লেখা আমার ভালো লেগেছে। আমার মনে হয় আমার গল্প লেখার প্রেরণা হিসেবে আমি দুজনের নাম করব, দুটো লেখার নাম করব। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, সেটা আমাকে অসম্ভব ভাবে বিচলিত করেছিল। আর একটা হচ্ছে কাফকার মেটামরফোসিস। ডাকঘর এটা কোনো বাস্তব লেখা নয়, এটা একটা ফিলোসফিক্যাল লেখা বলা যেতে পারে। কারণ চরিত্রগুলো যে ভাষায় কথা বলে, সেই ভাষায় আমরা কেউ কথা বলি না। আমাকে একজন বলেছিল যে এই ভাষা, রক্ত বা এইসব ভাষা তো কেউ কথা বলে না, একই আমরা শেক্সপিয়ারের চরিত্রগুলো যে ভাষায় কথা বলে, সেই ভাষায় কি সাহেবরা কথা বলে? সে তো বলে না। বা বার্নার্ড শ যে ভাষায় কথা বলে না চরিত্ররা, সেই ভাষায় কি সাধারণ মানুষ কথা বলে?
আমার মনে হয় যে আমরা যে ভাষায় কথা বলি এবং যে ভাষায় লিখি, দুয়ের মধ্যে সম্পর্ক থাকলেও একটা দুস্তর ব্যবধান আছে। আমাদের মুখের ভাষাটা একরকম আর লেখার ভাষাটা আর এক রকম। আমরা মুখের ভাষার ছন্দ তাল সবই রাখতে চাই ঠিকই, কিন্তু যে ভাষাটা ব্যবহার করি সেই ভাষাটা কিন্তু একেবারে মুখের ভাষা নয়, সে সম্পূর্ণ আলাদা একটা ভাষা। তাই রবীন্দ্রনাথের ডাকঘর যতবার পড়েছি এবং আমি মুগ্ধ হয়ে গেছি। আর তার পাশে মেটামরফোসিস পড়ে মনে হয়েছিল, তখন 1900 মনে আছে 64 সাল বা তখন আমি ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ি। তখন আমার কাছে আমার হাতে মেটামরফোসিস গল্পটা চলে আসে। আমি সেই গল্পটা পড়ে এত মুগ্ধ হয়েছিলাম বলবার মতো। আমরা আরে এভাবেও লেখা যায়, একটা লোক ঘুম থেকে উঠে পোকা হয়ে যায়, কি করে হয়? তারপরে ভাবলাম যে তো হতেই পারে, এ তো একটা তৈরি করা আছে, শিল্পটা একটা তৈরি করা, কিন্তু তার পটভূমিটা হচ্ছে অত্যন্ত বাস্তব। সেই বাস্তব পটভূমিতে একটা অসম্ভব একটা ব্যাপার, সে পোকা, সে কিভাবে শুয়ে আছে, নড়াচড়া করছে, তার যে নিখুঁত বর্ণনা, সেটা আমাকে সত্যি সেই সময় অসম্ভব মুগ্ধ করেছিল। একদিকে ডাকঘর আর একদিকে মেটামরফোসিস। এই দুটো বই থেকেই সোজাসুজি বলা যায়, দুটো লেখা থেকেই আমার জন্ম হয়েছিল। আমি বুঝেছিলাম যে ডাকঘর তো কোনো বাস্তব লেখা নয়, যে অর্থে তারাশঙ্কর, মানিক, শৈলচন্দ্র, প্রেমের মিত্তি, অচিন্ত্য সেনগুপ্তের লেখা বাস্তব, সে অর্থে ডাকঘর তো বাস্তব নয়। অথচ ডাকঘর একটা আশ্চর্য সৃষ্টি। পৃথিবীতে নাটকের ইতিহাসে ডাকঘরের একটা অসামান্য মূল্য আছে, অসামান্য মূল্য আছে। এবং এটি অভিনীত হয়েছিল, এটা ইংল্যান্ডে অভিনীত হয়েছিল, ফ্রান্সে বা জার্মানিতেও অভিনীত হয়েছিল এবং খুব প্রশংসিত হয়েছিল। এবং আমার মনে হয়, আমি ভুল হতে পারি, আমার মনে হয়েছিল পড়তে পড়তে, আচ্ছা স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গুডোর সঙ্গে ডাকঘরের কি কোনো সাদৃশ্য আছে? কারণ ওয়েটিং ফর গুডোর দুজন, সে গোডোর অপেক্ষা করছে। গোডো কে তাও তো আমরা জানি না, তো হতে পারে গড কিংবা অন্য কিছু। আবার ডাকঘর নাটকের এই যে অমল অপেক্ষা করছে রাজার চিঠির অপেক্ষায়, সেই রাজা কে? রাজাকে আমরা দেখি না, চিনি না, শুধু অপেক্ষা করছে। সেই রাজা কে? হতে পারেন তিনি ভগবান কিংবা অন্য কেউ। ফলে আমি কোথায় একটা সাদৃশ্য খুঁজে পেয়েছিলাম। আমার মনে হয় প্রভাব, কারণ ওই নাটকটা তো ফ্রান্সে, মানে প্যারিসে অভিনীত হয়েছিল, এবং কারণ ফ্রান্সে অনুদিত হয় ওটা, জার্মানিতেও এটা অনুবাদ হয়েছিল, অনুভূতি হয়েছিল। তখন এটার ভালো একটা একটা এই নাটকটির ভালো খ্যাতি জুটেছিল সারা ইউরোপে। এটা একটা আশ্চর্য ঘটনা। তাই আমার কাছে এখনো, আমাকে যদি কেউ বলে, আমি তখনই ওই মেটামরফোসিসের কথা এবং ডাকঘরের কথা বলে থাকি। এই দুটো একটা আশ্চর্য, এই দুটো আশ্চর্য বই আছে। আপনি ডাকঘরের কথা বলছেন, যে আপনি আঙ্গিক খুঁজে পাওয়ার ক্ষেত্রে ডাকঘরের কথা বলছেন, আপনার লেখক জীবনকে বদলে দিয়েছে, লেখাটা হ্যাঁ, আপনি খুঁজে পেয়েছেন। কিন্তু আপনি তো নাটক লিখতে এলেন না কেন? নাটক না লিখে আমি নাটক, শুনুন, আমাদের দেশে আমি যে নাটক লিখতে চাইনি তা নয়। নাটক সে এক আলাদা গল্প, সে নাটক লিখলে ছাপবে কে? এই দেশে তখন নাটক ছাপার কোনো জায়গা ছিল না। সব কাগজই শুধু গল্প ছাপা হতো, নাটক কেউ ছাপতো না। তা আমার এক বন্ধু কাগজ বের করছে, আমি বললাম তাকে যে আমি গল্প না লিখে একটা নাটক লিখবো। তারা কিছুতেই রাজি হলো না। শেষ পর্যন্ত জোরজার করে, না আমি নাটকই লিখবো। সে তখন ওই একটা নাটক লিখেছিলাম, এবং সে সব কোথায় হারিয়ে গেছে তার ঠিক নেই। ফলে তারপর থেকে আমি আর নাটক লেখার চেষ্টাই করিনি। কারণ আমি জানি
এই প্রথম কথা হচ্ছে, নাটক লিখতে গেলে একটা দল চাই। সেই দল থাকলে সেই নাটক তাদের দিয়ে অভিনয় করাতে হবে। আমার পক্ষে একটা দল তৈরি করা, নাটকের দল তৈরি করা সম্ভব নয়। ফলে আমার নাটক লিখবো, কিন্তু অভিনীত না হয়ে সেটা পড়েই থাকবে। এই কারণে আমি কোনোদিন নাটক আমি পড়েছি প্রচুর, একেবারে প্রচুর পড়েছি, কিন্তু আর কোনোদিন, তারপর থেকে আর কোনোদিন নাটক লেখবার আমি কথা ভাবিনি একেবারে। মানে গল্পই ভালো, গল্প লেখাটাই ভালো আমার পক্ষে। তাই আমি নাটক লেখার চেষ্টা আর করিনি। স্বপ্ন একটা ছিল, অবশ্যই ছিল, অস্বীকার করব না। সাধারণত দেখা যায় যে আহ, বেশ কিছু গল্প লেখার পরে সম্পাদকরা একটা তাগাদা দেন, তারপরে একজন লেখক উপন্যাস লিখতে আসেন। হ্যাঁ, ব্যতিক্রম আছে, কেউ কেউ উপন্যাস দিয়েও শুরু করেছেন। তো আপনার উপন্যাস লিখতে আসা কখন, কোন প্রেক্ষাপটে? আমার আগে যে দু একটা চেষ্টা করিনি তা নয়, কিন্তু এই আন্দোলনে যখন গল্প লিখছি, তখন রমাপদ চৌধুরী আমাকে বললেন একটা উপন্যাস লিখতে। এবং সেই সময় একটা ঘটনা ঘটেছিল। সেই সময় সুনীল গাঙ্গুলি আবার আমাকে বললেন, আপনি একটা কৃত্তিবাসে উপন্যাস লিখুন, ধারাবাহিক। এবং কৃত্তিবাসী উপন্যাস লেখার জন্য আমার আমদোয়ার উপন্যাস লেখা বন্ধ হয়ে যায়। আমি বললাম, না, আপনাকে লিখতে হবে না, কারণ আপনি তো কৃত্তিবাসে লিখছেন। ব্যাস, বন্ধ হয়ে গেল। তবে হ্যাঁ, সেই কৃত্তিবাসও বন্ধ হয়ে যায়, অসমাপ্ত সেটা সেটা বন্ধ হয়ে যায়। তারপরে তার পরের বার রমাপদ বাবু আবার বললেন, আপনি এবার উপন্যাস লিখুন। আমি তখন, সেটাই আমার সত্যি কথা বলতে প্রথম উপন্যাস, ছবির সঙ্গে ছবির দেখা? সঙ্গে দেখা। হুম, ছবির সঙ্গে দেখা আমার প্রথম প্রকৃত উপন্যাস একেবারে। আমি ভেবেছিলাম একটা নতুন ভাবে লিখবো উপন্যাসটা, তাতে ভবিষ্যতে আমার যদি লেখা উপন্যাস বন্ধ হয়ে যায় যাবে, কিন্তু আমি আমার নিজের মতো করে লিখবো। এবং ছবির সঙ্গে দেখাটায় সেটা বেরিয়েছিল সম্ভবত 1980 সালে, সম্ভবত, আমার যতদূর হুম। মনে পড়ছে আর কি। সেই উপন্যাসটা নিয়ে তখন ভালো মন্দ অনেক কথা শুনেছি। এখন আবার দেখছি অনেকে আবার সেই ছবির সঙ্গে দেখা উপন্যাসটার কথা বলে বা আলোচনা করে। এবং এই উপন্যাসটি আমার উপন্যাস সমগ্র বইতে প্রথমেই আছে। তারপরেও উপন্যাস লিখেছি। সেই সময় হুম, রবি বাসর বলে একটা পত্রিকায় আমি ওই ভালোবাসা চাই উপন্যাসটা লিখি। হুম, হুম। তারপরে প্রতি বছর ওই আমি উপন্যাস লিখতে থাকি। ওই তথ্য কেন্দ্র, যেটা বলে তথ্য কেন্দ্রে আমি উপন্যাস লিখতে থাকি প্রতি বছর। এবছর আর বেরোয়নি, ওটা বন্ধ করে দিয়েছে। শারদাঞ্জলি নামে বেরোতো, দু চার বছর বেরিয়েছে, ওটা এখন বন্ধ হয়ে গেছে। ফলে আমার যত উপন্যাস সব একত্রিত করা হয়েছে, করে উপন্যাস সমগ্র নাম দিয়ে বেরিয়েছে। তারপরে একটা উপন্যাস আলাদাভাবে আছে, সেটা হচ্ছে সুখ মাননীয় শান্তি ভালোবাসা। সুখ শান্তি ভালোবাসা। হ্যাঁ। হুম। আর আপনার এই সময় আবার রমাপদ যদি আমাকে বললেন যে, শুনুন, আপনাকে একটা ডিটেকটিভ উপন্যাস লিখতে হবে। উনি ডিটেকটিভ উপন্যাস, সে তো আমি কোনদিন লিখিনি, লেখার কথা ভাবিও না। বলছে, ওসব শুনবো না আপনার কথা, আপনি লিখুন। ফলে আমি তখন লিখলাম। এটার নাম ছিল চকিতে দেখা ঘাতকের মুখ। বইটা এখন বেরিয়ে গেছে, তবে নামটা বদলে দিয়েছি। নাম হয়েছে বিশ্বাস বাড়ির রহস্য, এই নামে বেরিয়েছে। ফলে হ্যাঁ, অনেক উপন্যাসই এখন লিখেছি বা লিখছি। এটা কি কেমন হয়েছে সেটা পাঠকরাই বলবেন। এখানে একটা জিনিস জানার, রমানাথ দা, আপনি ছোটদের লেখার ব্যাপারে আপনার আপনি তো খুব একটা লেখেননি বোধহয়, ছোট শিশু না, কিশোর আমি সাহিত্য। লিখেছি। এটাও একটা ব্যাপার যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে আমার খুব আলাপ ছিল। গেলে নীরেন্দা সঙ্গে দেখা হতো, অনেক কথা হতো। নীরেন্দাই আমাকে বললেন যে, তুমি আমাদের গল্প দাও। বলছি, আমি ছোটদের তো লিখিনি। আরে লেখো লেখো, তুমি ঠিক পারবে। ওই নীরেন্দার উৎসাহে আমি অনেকগুলো গল্প
আনন্দমেলায় লিখেছিলাম, এদিক ওদিকও লিখেছিলাম, সেসব গল্প হারিয়ে গেছে এবং সেগুলো আর উদ্ধার করবার চেষ্টাও করিনি। না, চেষ্টা করেছিলাম বটে, কিন্তু সে লেখাগুলো আর উদ্ধার করতে পারিনি, হারিয়ে গেছে। আপনি একটু আগে বলেছিলেন যে রমাপদ চৌধুরী আপনাকে উপন্যাস লিখতে বললেন, তারপরে আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুরোধে কৃত্তিবাসে লিখলেন, কৃত্তিবাসে হ্যাঁ, লেখার সঙ্গে সঙ্গে আনন্দবাজারে উনি উপন্যাস ছাপলেন না। এই হ্যাঁ, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন যে আরেকটা পত্রিকায় আপনি যদি যখন লিখছেন, বড় একটা কাগজ হাউস বলে দিচ্ছে না ওখানে হ্যাঁ, লিখলে আমার লেখা যাবে না, এটাকে আপনি কিভাবে কি চোখে দেখেন? এটা সাহিত্যের এটা খুব এতে ভালো নয়। সাহিত্যের এতে এটা ক্ষতি আমার হয় আমার নাকি? আমার কাছে, হ্যাঁ, সাহিত্যের ক্ষতি হয় নাকি লাভ হয়? এটা ক্ষতি হয়। কারণ একটা কি আমি বলছি, যে আমারও যখন প্রথমবার যখন জানতে পারলেন উনি আমি এরকম লিখেছি, সঙ্গে সঙ্গে, কারণ অন্য একটা জায়গায় আমাকে যখন বলা হয়েছে আর কোথাও আমি উপন্যাস লিখতে পারবো না, এটাই হচ্ছে তাদের শর্ত। এবং যে কারণে সত্যজিৎ রায়ও সন্দেশে লিখতেন এবং বলেছে আপনাকে সন্দেশে লেখা চলবে না, শুধু দেশেই লিখবেন আপনি। সত্যজিৎ রায় তখন বললেন তাহলে আমি লিখবো না, আমি সন্দেশেই লিখবো। আর সত্যজিৎ রায় সেটা বলতে পেরেছিলেন। এখন আমি আর করে প্রতিবাদ করিনি, আমি শুধু বলেছিলাম এটা কি হলো, যাক। উনি পরের বার আমাকে দিয়ে লিখিয়েছিলেন ওই উপন্যাসটা, ছবির সঙ্গে দেখা। এখন কথা হচ্ছে যে আমাকে যেমন একদিন রমাপদ চৌধুরী বলেছিলেন, আমি বর্তমানে অনেকগুলো গল্প লিখেছিলাম এক সময়, উনি বললেন বর্তমানে লেখা লিখবেন না, কিন্তু বর্তমানে লেখা আপনার চলবে না। আমি সত্যি তখন লেখা ছেড়েও দিয়েছি, বর্তমানে লিখতাম না, কারণ ওরা খুব, একটা গল্প লিখলে 400 টাকা দেয়। মানে আমি খুব বিরক্ত ছিলাম, 400 টাকা কি আর গল্প হয় রে বাবা। তা আমি বন্ধ করে দিয়েছিলাম, ফলে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু এরকম নির্দেশ থাকতো যে অন্য কোথাও লেখা যাবে না, দেশ আন্দোলনে যাকে বলা হবে সে গল্প লিখতে পারে, কবিতা লিখতে পারে, কিন্তু উপন্যাস লেখা যাবে না। যাকে উপন্যাস লিখতে বলা হয়েছে সে দেশ বা আন্দোলনেরই শুধু লিখবে, বাইরের আর কোনো কাগজে উপন্যাস লিখতে পারবে না। এটাই হচ্ছে তাদের নিষেধ, এটা ছিল তাদের শর্ত। আচ্ছা রমানাথ দা, আপনার আপনার লেখায় আমরা গ্রাম সেভাবে দেখি না। আপনার যেটুকু গল্প উপন্যাস পড়েছি, গ্রাম জীবন কম। আপনার কি হ্যাঁ, ছোটবেলা কোথায় কেটেছে? আপনি মানে শুনুন, কোথাকার মানুষ, কোথাকার কোথায় কেটেছে? আমার ছোটবেলা মানে 10 বছর পর্যন্ত আমি গ্রামেই কাটিয়েছি, এবং সে কাটিয়েছি ইছামতি নদীর ধারে, গুগা বলে একটি গ্রাম, যশোর জেলার অন্তর্ভুক্ত। সেই গ্রামেই আমার 10 বছর কেটেছে। তারপরে আমি এখানে এসে সিটি কলেজ স্কুলে, আমার স্ট্রিটে, সেখানে আমি ক্লাস 6-এ ভর্তি হই। ওই শেষ হয়ে গেল আমার গ্রাম জীবন। তারপর মাঝে মাঝে গেছি। তারপর যখন কড়াকড়ি শুরু হলো, ভিসা, পাসপোর্ট, পাকিস্তান, ওটা তো পাকিস্তানের মধ্যে চলে গেল। ফলে আমার পক্ষে একটা বিরাট সমস্যা হয়ে গেল। আমার মন পড়ে থাকতো ওখানে, কিন্তু যাবো কি করে, যাওয়ার উপায় নেই, আমার তো পাসপোর্টও নেই, ভিসাও নেই, কিছুই নেই। ওই বছরে একবার দুবার যেভাবে হোক গিয়েছি আমি। ফলে সেই গ্রামের স্বপ্ন এখনো আমার মাথার মধ্যে আছে। আমি যেখানে বিভূতিভূষণের অপুকে আপনি যেমন দেখেছেন তার ছেলেবেলা, ঠিক অবিকল সেই রকমই ছিল আমার ছেলেবেলা। চারদিকে ঝোপ ঝাড়, নদী, পাঠশালা, অপুর পাঠশালা যেমন, ঠিক সেই রকম একটি পাঠশালা ছিল আমাদের গ্রামে। পরবর্তীকালে ওই জায়গাটা পুলিশের ক্যাম্প হয়, সেটা আমার হয়। কিন্তু তারপর এখানে যখন আসি ক্লাস 4-এ, তারপর আমি শহরের জীবনে অভ্যস্ত হয়ে উঠি এবং আস্তে আস্তে আমি নাগরিক হয়ে যাই। অর্থাৎ নগর জীবন ছাড়া আর কিছুই আমার মনে পড়ে না। হ্যাঁ, ওটা মনে পড়ে, কিন্তু মনে পড়া দিয়ে লেখা হয় না। আমি একটা গল্প লিখেছিলাম গোগা নাম দিয়ে,
স্মৃতি, আমার গ্রামের যে স্মৃতি, আমাদের বাড়ির যে স্মৃতি, সেই স্মৃতিকে অবলম্বন করে আমি গোগা নাম দিয়ে একটা গল্প লিখেছিলাম, এটা ঠিকই। কিন্তু আমি আমার একেবারে পুরোপুরি আমি একজন নাগরিক এখন, এবং নগর জীবন আমাকে যত আকৃষ্ট করে পল্লী জীবন তত আকৃষ্ট করে না। পল্লী জীবন এখনো সেই, আমি গেছি এদিক ওদিক অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু শরৎচন্দ্রের যে পল্লী সমাজের যে পল্লী জীবন দেখিয়েছে সেই রকমই আছে। হয়তো ঘোষাল নেই, তার বদলে এসেছে রাজনৈতিক দলের নেতা, তারা বিরোধী দলকে কিভাবে হেনস্থা করে, নষ্ট করে, ঘর বাড়ি চেপে একবারে একবার পল্লীগ্রামের সেই একটা কুশ্রী একটা চেহারা, সেই চেহারাটা আমি গ্রামে গিয়েও দেখেছি, বর্তমান গ্রামে গিয়ে। কিন্তু তাদের মধ্যে কোনো ওই ওই সে মানে রাজনৈতিক সংঘাত বা এই সমস্ত এর বাড়ি জ্বালিয়ে দেবো, তাকে মেরে দেবো, সেটা এখনো আছে, এখনো আছে গ্রাম বাংলায়। কিন্তু গ্রাম বাংলা আমাকে আর আকর্ষণই করে না, কারণ আমি দেখেছি নগর জীবনে এত বৈচিত্র্য, এত বিভিন্ন সমস্যা, যে সেগুলো আমাকে খুবই আকর্ষণ করে। আর দ্বিতীয়ত একটা কথা বলা ভালো, পৃথিবীতে এখন গ্রাম নিয়ে গল্প লেখার যুগটাই শেষ হয়ে গেছে। এখন আর পৃথিবীর কোথাও সব হচ্ছে শহর কেন্দ্রিক, অর্থাৎ শহর কেন্দ্রিক সমস্ত গল্প উপন্যাস সারা পৃথিবী জুড়ে শহর কেন্দ্রিক। গ্রাম বলতে যে গ্রাম আমরা বুঝি সেই গ্রাম কিন্তু আর নেই। যেমন ধরা যায়, গ্রামের কথা হয়তো আছে, আপনারা বলবেন গার্সিয়া মার্কেজের কথা, হ্যাঁ সেটা তো একটা গ্রাম, কিন্তু সেই গ্রামের মধ্যে কিন্তু ওই রকম কুটকচালি নেই, তার বদলে অন্য একটা রহস্য, অন্য একটা অলৌকিকতা সমস্ত গল্প জুড়ে আছে, যেগুলো আমাদের খুবই আকর্ষণ করে। আর অন্যান্য জায়গায়, অন্যান্য সাহিত্য, জার্মানিতেও বা ফ্রান্সেও সর্বত্রই ওই নগর 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 জীবনের কথাই এখন বলে, গ্রামের কথা এখন আর কেউ বলে না। মুশকিল হচ্ছে এই যে কিছুদিন আমাকে একজন একটা বই পড়তে দিয়েছিল, উপন্যাস, মোটা উপন্যাস, এবং তার যে সংলাপ আমি অধিকাংশ বুঝতেই পারিনি, কি ভাষায় লেখা হচ্ছে। আমি ফলে সে বইটা আর আমাকে, আমি আর বইটা পড়েও দেখিনি, কারণ এত কষ্ট হচ্ছে সংলাপ বুঝতে যে বলবার কথা। কিন্তু সেখানেও কিছু গ্রামের নেই, ওই একই পলিটিক্স, একই সেই নারী, ইয়ে নারীকে নিয়ে কোন্দল, বা হচ্ছে ওই পলিটিক্স, তাই একই জিনিস। গ্রামের বর্তমান যুগের মানসিকতা এখনো অত্যন্ত সংকীর্ণ, এখনো ছোট, ফলে তাদের নিয়ে ভাববার আমার ইচ্ছেও করে না। এত ছোট মন নিয়ে আমি কি করব গ্রামে গঞ্জ, কলকাতা শহরে বা বা এই শহর কেন্দ্রিক, এই আপনাদের চন্দ্র, এখানে যে ঘাত প্রতিঘাত, যে নিঃসঙ্গতা, ব্যথা বেদনা সব উপচে উঠে ধরাবায়, সেটা গ্রাম বাংলায় গেলে আপনি পাবেন না, পাবেন না। আমি নিজে নগরের মানুষ, এখানে বড় হয়েছি, এখানে আমার শিক্ষা দীক্ষা, পড়াশুনো, বন্ধু বান্ধব, সাহিত্য চর্চা, ফলে নগরের সঙ্গে আমি ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছি যাকে বলে। এই কারণে ভাবতে গেলে নগর ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, এই হচ্ছে আমার ব্যাপার। আপনি বললেন এক্ষুনি যে গ্রামের মধ্যে সংকীর্ণতা আছে, পলিটিক্স, রাজনীতির ঘোর ইত্যাদি। এটা কি আপনার মনে হয় শহর জীবনে নেই? রাজনীতির ঘোট, শহরের সংকীর্ণতা। রাজনীতি ঘোর আছে। দেখুন, আমি গড়পার রোডে থাকি, একেবারে শহরের মধ্যস্থলে। এখানে আমি কি রাজনীতি করি না করি তাতে কারোর কিছু যায় আসে না, এবং কেউ, পাড়ার কেউই সে নিয়ে মাথা ঘামায় না। কিন্তু গ্রামাঞ্চলে এটা সম্ভব নয়। গ্রামের সকলেই জানবে যে এই গ্রামের এই লোকটা এই করে, এই লোকটা এই করে, এই লোকটা এই করে, এই রাজনীতি করে। ফলে ঘর বাড়ির যে
ইয়ে করবে, অন্য দলের করবে, বিরোধী দলের যারা থাকবে তাদের ঘর বাড়ি জ্বলানো, তাদের বাড়ি পোড়ানো, তাদের মারধর দেওয়া, এগুলো এখনো চলছে, এখন তো প্রতিদিনই ঘটছে। কিন্তু শহরে, কলকাতা শহরে এটা হওয়া খুব একটা সম্ভব নয়। কারণ এই তো বলছি, আমার পাড়ায় বা এই যে ধরুন নর্থ ক্যালকাটা বা সাউথ ক্যালকাটা রাজনৈতিক কারণে খুনোখুনি হয়েছে, মারামারি হয়েছে, এটা খুব একটা দেখা যায় না, আমি অন্তত দেখিনি। খুব এমনি মারামারি হয়তো হতেই পারে পাড়ায় পাড়ায়, সে বল খেলা নিয়ে হতে পারে, অন্য কিছু নিয়ে হতে পারে, কিন্তু রাজনৈতিক কারণে মারামারি হচ্ছে, ওর বাড়ি ভাঙচুর করছে, এটা অন্তত শহরে দেখা যায় না, আমি অন্তত দেখিনি। এমনকি উত্তর কলকাতার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে সবাই সবাইকে চেনে, ফলে এখানে ধর্ষণের ঘটনাও ঘটে না। এটা একটা আশ্চর্য জিনিস উত্তর কলকাতা। আমাদের অন্য হয়তো ইয়ে হতে পারে, চাঁদা নিয়ে জুলুমবাজি হতে পারে, যে এত টাকা দিতে হবে না দিতে হবে এইসব নিয়ে ঝামেলা হতেই পারে, দুর্গাপুজোর চাঁদা, কালী পুজোর চাঁদা, কিন্তু এইসব অন্য ঘটনা কিন্তু ঘটে না এখানে খুব একটা। আমরা আচ্ছা, ফলে নিজের মতো করে থাকতে পারি। ঠিক ঠিক ঠিকই রমনাথ দা, আপনি আপনার লেখায় আপনি সব সব দিক থেকে ব্যতিক্রমী একজন লেখক, এবং আপনি প্রথম থেকে এখনো পর্যন্ত যে আপনার লেখার যে ঘরানা, যে ধারা, সেখান থেকে সরে আসেনি। তো আপনার লেখায় কাহিনী গুরুত্ব পায়নি অতটা, যতটা আঙ্গিক পেয়েছে। কিন্তু হ্যাঁ, আমরা যখন একটা গল্পের থেকে আরেকটা গল্পকে আলাদা করি, হ্যাঁ, কিছু ব্যতিক্রম বাদ দিলে কাহিনীর কারণে, হ্যাঁ, সেক্ষেত্রে কি রমানাথ রায়ের গল্পকে 10টা 20টা পড়ার পরে একঘেয়ে মনে হওয়ার মনে হতে পারে? এটাকে আপনি হ্যাঁ। কিভাবে দেখবেন? আপনি কাহিনী বা বাস্তবতার জায়গা থেকে সরে যাচ্ছেন এই জায়গাটা, তো একঘেয়ে মনে হবে প্রথম আপনার কথা, লেখাটা। হ্যাঁ ঠিকই বলেছেন। প্রথম কথা হচ্ছে, আমি অজস্র গল্প লিখেছি, উপন্যাস লিখেছি, হয়তো 12টা 13টা এরকম উপন্যাস লিখেছি, গল্প লিখেছি প্রায় 230-35টা হবে। রিপিটেশন কি হয় না? হতেই পারে রিপিটেশন। রবীন্দ্রনাথ যত গল্প লিখেছেন দেখবেন যে অনেক গল্প একটা গল্পের ছায়া আর একটা গল্পের মতো এরকম মনে হয়, আরে এই গল্পটা তো এর মতো অনেকখানি, হতেই পারে। কিন্তু কথা হচ্ছে, আমি দুটোকে, আমি একটা দুটো অনুবাদ করে, একটা আমি প্লটের বাংলা করেছিলাম কাহিনী, আর স্টোরির বাংলা করেছিলাম গল্প। গল্প। গল্প স্টোরির বাংলা গল্প, হুম, আর কাহিনীর বাংলা প্লট, প্লটের বাংলা কাহিনী, কাহিনী। প্লটের বাংলা কাহিনী করেছিলাম। এবং আমরা সত্যি কথা বলতে কাহিনী বলতে কাকে বোঝায় সেটাও আমরা বুঝিয়েছিলাম। কাহিনী জানেন, কাহিনী হচ্ছে সবসময় কার্য কারণ সূত্রে গ্রথিত। কেন, এই প্রশ্নের উত্তর কাহিনীতে থাকতেই হবে। কেন? ইএম ফস্টার তার আসপেক্টস অফ নভেল বইতে এটা খুব সুন্দর দেখিয়েছে, আমার কাছে এই ব্যাখ্যাটা খুব সুন্দর লেগেছিল। তিনি বলেছিলেন, রাজা মারা গেল, রানী মারা গেল, এটা হচ্ছে গল্প। 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 রাজা মারা গেল, শোকে রানী মারা গেল, এটা হচ্ছে প্লট। প্লট। অর্থাৎ কারণ, অর্থাৎ রানী মারা গেল, শোকে মারা গেল, এই শোকটা হচ্ছে কারণ। এই যে কারণ দিয়ে দিয়ে যে গল্প লেখা, প্লট তৈরি করা, এটার আমরা বিরুদ্ধে ছিলাম। শরৎচন্দ্র নিজেও একটা চিঠিতে বলছেন, যারা প্লট লইয়া প্লট ভাবিয়া গল্প লিখিতে চেষ্টা করে তাহারা ব্যর্থ হয়, একটা চিঠিতে লিখছেন। কিভাবে তাহলে গল্প? তিনি বলছেন, প্রথমে তুমি একটা চরিত্রের কথা ভাবো, যে চরিত্রটা যেসব ঘটনার
মধ্য দিয়ে উন্মোচিত হয়, তার নিজের প্রকাশ পায়। অর্থাৎ আমার বাড়ির জ্যাঠামশাই, বাবা বা এই সমস্ত লোকগুলো যেসব ঘটনার ভেতর দিয়ে তাদের চরিত্রের বিশেষ দিকটা প্রকাশিত হয়, তুমি সেই সব ঘটনাকে তুলে আনো, তাহলেই ওই লোকটা পরিস্ফুট হবে, লোকটার চরিত্র। এইভাবে করো। এবং তার উপদেশ সত্যি খুবই চমৎকার। শরৎচন্দ্রের চিঠিতে যেসব কথা বলে গেছেন, খুবই সুন্দর সেসব কথা। ফলে আমরা প্রথম থেকে ওইভাবে প্লট ভেবে গল্প লিখতাম না, যেটা মাথায় আসতো, অর্থাৎ তাকে কোনো কার্যকারণ সূত্রে গঠিত নয়, সেটা একটা গল্প। আমরা সেই অর্থে গল্পের বিরুদ্ধে ছিলাম না, কাহিনীর বিরুদ্ধে ছিলাম, প্লট গঠনের বিরুদ্ধে ছিলাম। এই কথাটা পরিষ্কার ভাবে বলা দরকার আমাদের। আমি যত লিখেছি সবই গল্প। আপনি কার্যকারণ সূত্র দিয়ে, আমার একটা গল্প আছে, আমার মনে পড়ছে, অনেক গল্পই আছে, যে ধরা যাক প্রথম দিকের গল্প বলার আছে বলে একটা গল্প আছে, যেটা দিয়ে প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল এই দশক পত্রিকার প্রথম সংখ্যা। সেই গল্পের চরিত্রটাকে কোনো কার্যকারণ সূত্রে গঠিত নয়। সেরকম করছে কেন, সেরকম বলছে কেন, একই কথা বারবার বলছে কেন, এর কোনো কারণে। বা আরেকটা গল্প ছিল আমার, তক্তপোষ বলে একটা গল্প। তক্তপোষ গল্পের স্বামী স্ত্রী ওপরে খাটের উপরে, তক্তপোষের উপরে শুয়ে আছে। তারা মনে করছে তাদের তলায় একটা সন্তান, তাদেরই সন্তান শুয়ে আছে, এবং তাদের মনে হচ্ছে খাটটা ক্রমশ নিচে নেমে যাচ্ছে। সত্যি সত্যি নামছে না, এটা তাদের মানসিক ব্যাপার, মানসিক ব্যাপার, এই মনে হয় আর কি। এইরকম অযৌক্তিক বা অলৌকিক অনেক ঘটনার কথা আমার গল্পে এসেছে, সেটা অস্বীকার করব না। অনেক গল্প এরকম আছে যে গুলি করছে কিন্তু বেঁচে গেল, এরকম। এই মুহূর্তে সব গল্পের কথা মনে পড়ছে না আমার। অর্থাৎ সেখানে অবাস্তব, অলৌকিক অনেক জিনিস আছে, যেটা বাস্তবে ঘটে না, কিন্তু আমি ঘটিয়েছি। এইটা কি হচ্ছে একটা বৈশিষ্ট্য, আমি সেটা করতে চেয়েছি, যে কারণে আমি বলেছি না, আমাদের স্বপ্ন আর বাস্তবকে আমি একাকার করতে চেয়েছি। গল্পটা বাস্তব কিন্তু স্বপ্নের মতো। আমি যেমন সত্যি, আমার স্বপ্নটাও সমানভাবে সত্যি, কারণ স্বপ্নটা তো আমিই দেখছি, এটা কি মিথ্যে নাকি? এবং নিশ্চয়ই এর সঙ্গে কোনো না কোনো বাস্তব ঘটনার যোগ আছে। এই ঘটাতে গিয়ে, স্বপ্ন বাস্তবের মিশ্রণ ঘটাতে গিয়ে নানা রকম ফর্মের জন্ম নিয়েছে আমার লেখায়, নানা আঙ্গিকের জন্ম নিয়েছে। আমার লেখায় আঙ্গিকের কথা বলা হলে আমি বলবো, আরে সত্যি কথা বলতে কি, সাহিত্যের ইতিহাসটা, এটা বোধহয় আরাগোর কথা মা এলো আর এই মুহূর্তে মনে পড়ছে না, যে শিল্পের ইতিহাসটা হচ্ছে আঙ্গিকের বিবর্তনের ইতিহাস। আপনি ভাবুন, এক কথা বলি, ভারতচন্দ্রের কবিতা একরকম, তারপর ঈশ্বর গুপ্ত যখন লিখতেন, পয়ারে লিখলেন, সেটা সম্পূর্ণ আর এক রকম। তারপর মধুসূদন দত্ত যখন লিখলেন কবিতা, সেটাও সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ঈশ্বরগুপ্ত এবং মধুসূদন দত্ত, এ তো আঙ্গিকেরই বিবর্তন। তারপর রবীন্দ্রনাথ এলেন, সেও তো আঙ্গিকের বিবর্তন, সেও অন্য প্রকার একটা কবিতা নিয়ে এলেন। তারপর জীবনানন্দ দাশ, সেও তো অন্যরকম। এই উপন্যাসের ক্ষেত্রেও ঠিক এইরকম, বা গল্পের ক্ষেত্রেও এইরকম পরিবর্তন হয়ে চলেছে। এবং আমি ভাবি, যিনি কোনো না কোনো দিক থেকে গল্পে বা উপন্যাসে একটু পরিবর্তন না আনতে পারবেন, তিনি লেখক হয়ে উঠবেন না।
আজকে অনেক লেখক মুছে গেছে এই কারণে যে তাদের লেখায় কোনো নতুনত্ব নেই এবং তারা উপন্যাস বিবর্তনে কোনো পথ দেখাননি। অর্থাৎ বদলাতেই হবে। একটা লেখক, আপনারা তো যদি সাহিত্যের ইতিহাস পড়েন, আপনি দেখবেন দস্তয়েভস্কির লেখা, গোগোলের লেখা, চেকভের লেখা, ফুলবের লেখা সব আলাদা, সব নিজের নিজের ধরনের, নিজে বা কাফকার লেখা, কামুর লেখা সব আলাদা আলাদা ফর্ম, আলাদা আলাদা আঙ্গিক। এই নিজস্ব একটা আঙ্গিক তৈরি করে লেখা, এটা খুব কঠিন কাজ, কিন্তু এতে সাফল্য পেলে সত্যি সাহিত্যের অনেক উপকার হয়। যে কারণে আঙ্গিকের বিবর্তন হতেই থাকে, হবেই, একেবারে কিছু করে না। আমি যদি না করি, আমার যতই আমি জনপ্রিয় হই, লোকে আমাকে আর মনে রাখবে না, ও আমি ভুলে যাবে লোকে আমার লেখা। এই এই আপনি যে যে এই বদলের যে কথা বললেন, আপনি যে বদলের হ্যাঁ কথা বললেন, আপনি নতুনত্বের কথা বললেন, যে প্রত্যেক লেখকের কিছু একটা নতুনত্ব না আনলে তিনি হারিয়ে যাবেন, তার কথা কেউ মনে হ্যাঁ রাখবে না। এই হ্যাঁ নতুনত্ব কি শুধুমাত্র আঙ্গিকের ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে নয়? শুনুন, বিষয়ের ক্ষেত্রে বিষয়ের কি খুব একটা পরিবর্তন হয়? আপনি ভাবুন, আনা কার্নিনা হুম, সে একটা অন্যায় কাজ করেছিল। সে তার স্বামীকে ত্যাগ করে ভ্রনস্কি বলে একজন তার সঙ্গে প্রেমে পড়লো, সে আত্মহত্যা করলো, সেটা প্রেমেরই গল্প। গুস্তাভ ফ্লোবের, তিনি মাদাম বোভারি লিখলেন, কিন্তু তার স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজনের প্রেমে পড়লেন, তারপর আত্মহত্যা করলেন বিষ খেয়ে। সে প্রেমের ব্যাপারটা তো সবসময় নানা লোকের গল্পে আছে, কাফকার গল্পে সে অর্থে নেই, কামুর গল্পেও সে অর্থে নেই, কিন্তু আরো অনেকে বা অনেকের লেখায়, আব্দেজিদের লেখায় বা আরো অনেকের লেখায় প্রেম একটা বড় ব্যাপার। প্রেম আছে বিষয় হিসেবে, প্রেম, রাজনীতি, একাকিত্ব, এই বিষয়গুলি বারবার ঘুরে ঘুরে আসে। প্রেম, রাজনীতি, একাকিত্ব, এই জিনিসগুলো বারবার নানাভাবে নানা লেখকের লেখার মধ্যে ঘুরে ঘুরে আসে। ফলে বিষয়ের যে খুব একটা বিবর্তন হয়, নতুন বিষয় ভাবতে গেলে আপনাকে যেসব খারাপ খারাপ লোকের কথা তাদের লিখতে হয়, তাদের এই দেখো এই বিষয় নিয়ে লিখেছে, বিষয়ের কোনো মাহাত্ম্য নেই। আপনি ধরুন একজন লোক খারাপ জায়গায় যায় নিয়মিত, আপনি তার কথা লিখলে সেটা খুব একটা মহৎ কিছু হবে না, হলো আমি একটা অন্য কিছু করলাম। যে কারণে দরকার হয় সাবলিমেশন, অর্থাৎ লেখাটাকে সাবলাইম করে তুলতে হবে। যদি আপনি সাবলাইম করে তুলতে পারেন লেখাটাকে, তাহলে সেই লেখাটা গুরুত্ব পাবে। ফলে আমি মনে করি বিষয়ের, দেখবেন যে এই প্রেমের গল্প তো শেক্সপিয়ারের মধ্যে আছে, টলস্টয়ের মধ্যে আছে, ফ্লাবিয়ার মধ্যে আছে, এবং পরবর্তীকালে ডিকেন্সের মধ্যে, সব লেখকদের মধ্যেই আছে অল্প এই সমস্ত প্রেম। এই ডিএইচ লরেন্সের আপনি ভাবুন, সব ওই আছে। ফলে এখানে খুব একটা বিষয়ের দিক থেকে নতুন কিছু লেখা বা বার করা খুব কঠিন। যেটা হয়, যেটা আমরা দেখলাম, যেটা পরিবর্তন, আপনি ভাবুন প্রুস্ট এলেন, জয়েস এলেন, হুম, এটা আসলে জয়েস বা প্রুস্ট এরা একটা নতুন ধারা আনলেন। প্রুস্টের লেখা তো প্রেম আছে, অবশ্যই আছে, কিন্তু প্রুস্টের লেখাও যেটা হচ্ছে ওই একটা অদ্ভুত নতুন একটা ফর্ম নিয়ে এলেন, তার স্মৃতিকথাকে উন্মোচন করলেন। করতে গিয়ে তখন সেই প্রেমের কথা এলো, সোয়ান সোয়ে যেমন অসামান্য উপন্যাস, জয়েসের
আপনি ভাবুন ইউলিসিস, যেটা পড়ে ওঠা অসম্ভব, পড়ে ওঠাটাই অসম্ভব, এটা নতুন এলো। অর্থাৎ সাহিত্যে এই বিংশ শতাব্দীর দুটো ধারা চলে এলো। একটা ধারা হচ্ছে এক্সপেরিমেন্টাল লিটারেচার, যেটা জয়েস করেছেন, পরবর্তীকালে জর্জ পেরেক করেছেন, তারপরে আরেকজন লেখক যার লেখা জাজি দালো মিত্র, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, জাজি দালো মিত্র লেখক, তিনিও অসম্ভব নানা রকম ভেবেছেন। বা এখন তারপর রোবগিয়ে এসেছেন, তিনি আরেক ভাবে ভেবেছেন। এইসব নানা রকম ফর্মের, বা এই যে কালভিনো, ইটালো কালভিনো, তিনিও নতুন ভাবে উপন্যাস লিখেছেন। এবং তারা অবশ্যই সাহিত্যের ইতিহাসে তাদের, বিশেষ করে জর্জ পেরেক অসামান্য একজন ঔপন্যাসিক। আবার আবার ওদিকে ভাবুন বোরেস, হোরে লুইস বোরেস, তিনি একটা অদ্ভুত ভাবে গল্প লিখলেন। জীবনে কোনদিন উপন্যাস লেখেননি, লিখবার কথাও ভাবেননি। উপন্যাসকে তিনি মনে মনে মানে খুব নিচু চোখে দেখতেন, যে ওটা আমার টেস্ট নয়। উপন্যাস মানে হচ্ছে ঘটনা স্তূপ। বোরেসের যে গল্প, সেগুলো হচ্ছে প্রবন্ধের ঢঙে গল্প, যেন মনে হচ্ছে একটা গবেষণা করছেন বা প্রবন্ধ লিখছেন, সেই ঢঙে একটা গল্প। তার প্রথম গল্পটা যেমন সমালোচনা, একটা কাল্পনিক বই, সেই কাল্পনিক বইয়ের কাল্পনিক সমালোচনা, সেটাই একটা গল্প। আবার পাশাপাশি এই ধর মার্কেজের লেখা ফর্মের অদ্ভুত এক্সপেরিমেন্ট আছে। আবার কোর্তাজার বলে আরেকজন, তিনিও খুব এক্সপেরিমেন্ট করেছেন আর নোবেল প্রাইজ পেয়েছেন। মারিও ভার্গাস ইয়োসা বা ঝোসা, তিনিও নানা উপন্যাস লিখেছেন, নানা ভাবে এক্সপেরিমেন্ট করেছেন। আপনাকে যেভাবেই হোক বদলাতে হবে, নতুন ভাবে ভাবতে হবে। যেভাবে এখন গল্প বা উপন্যাস লেখা হচ্ছে, এই পথ থেকে সরে আসতে হবে, না হলে মুক্তি নেই সাহিত্যের বা উপন্যাস বা গল্পের, মুক্তি নেই। এই দেখুন এখন কবিতা যেমন ধরুন একটা গর্তে আবর্তিত হচ্ছে, একই ধরনের একই প্যাটার্নের। এটা সমস্যা আমাদের। এর থেকে যেভাবেই হোক মুক্তি আমাদের পেতেই হবে। এই যেমন প্রেমের এই কথা, তো এই যে লাভ অ্যাট দি টাইম অফ কলেরা, ওখানেও তো প্রেমের কথা আছে, কিন্তু এমন উপস্থাপনাটাই এত সুন্দর, এত অভিনব যে বলবার মতো না। উপস্থাপনাটার মধ্যেও একটা অভিনবত্ব থাকতে হবে বা রাখতে হবে। এখন এই সেরকম অভিনবত্ব লেখকই, তাগিদে, এই অভিনবত্ব খোঁজার তাগিদ থেকেই আপনারা শাস্ত্র বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। তো আমি হ্যাঁ, এবার জানতে চাইছি, আপনি তার অন্যতম পুরোধা ছিলেন শাস্ত্র বিরোধী ছোট গল্প আন্দোলনের। শাস্ত্র বিরোধী এরকম নাম কেন, এক নম্বর প্রশ্ন। এই সঙ্গেই আপনি বলবেন তাহলে শাস্ত্রসম্মত গল্প আপনি কাকে বলতে চাইছেন? শাস্ত্র মানে হচ্ছে একটা ছোট গল্পের যে প্রতিষ্ঠিত নিয়ম কানুন, সেই নিয়ম কানুন যেটা এডগার অ্যালান পো ঠিক করে গেছেন, বা রবীন্দ্রনাথ লিখে গেছেন, শেখব লিখেছেন, আমরা তার থেকে বেরিয়ে আসতে চাইছি না। ওটাই শাস্ত্র। যেমন ওগুলো মুশকিল হচ্ছে, একটা সিটিং এ পড়তে হবে, শেষ করতে হবে। শেখব বলছেন যে গল্প লিখে তার মাথা আগা ইয়ে শেষ কেটে দাও, বুনিনকে বলেছিলেন চিঠিতে। রবীন্দ্রনাথ বললেন শেষ হয়ে না হইলেও শেষ। আচ্ছা, এই যে সব নানা রকম থিওরি আমাদের চারপাশে ছিল, এই থিওরিটা কি কেন শেষ সত্য বলে মেনে নেব? এই প্রশ্ন আমার মধ্যে দেখা দিল। গল্প যদি শেষই হয়,
লোকে বলবে ব্যঞ্জনা থাকবে না। আরে দেখো না ব্যঞ্জনা আছে কিনা, শেষ করো। এবং শেষ করো যেমন কথা শহীদ সাগরের যে সমস্ত গল্প আছে সেগুলো তো এন্ডিং পরিষ্কার, ক্লোজ এন্ডিং। দেখো না এগুলো করে বা নানাভাবে পরীক্ষা করো। যা আমাদের মহাপুরুষরা বা মহালেখকরা বলে গেছেন সেটাকে সত্য বলে মানার দরকার নেই। তুমি অন্যভাবে ভাবো, অন্যভাবে ভাবো। আরে শেষ হয়ে না হইলেও শেষ, এটা তো উপন্যাসে হতে পারে। অনেক উপন্যাস আছে শেষ করার পর আমরা আমরা ভাবতে বসি, ওখানে শেষ হয় না। তারপরে ভাবনা শেষ পর্যন্ত হচ্ছে, হ্যাঁ ভাবাও, ভাবো। বা অনেক সময় গল্পের আরম্ভ উপন্যাসের আরম্ভ তো একই রকম হয়। আজকাল দেখছি যে বিদেশে অনেক গল্প আরম্ভ হচ্ছে, একটা উপন্যাস যেভাবে আরম্ভ হয়, বা অনেক উপন্যাস এমন ভাবে আরম্ভ হচ্ছে সেটা গল্প ওইভাবে আরম্ভ হতে পারে। বা এই যে এখন হয়েছে, আগেও ছিল লেখা উপন্যাসে ডাইগ্রেশন, অর্থাৎ গল্প একটা চলছে তার থেকে বেরিয়ে গিয়ে আমি আর একটা গল্প ওর মধ্যে ঢুকিয়ে দেবো, ডাইগ্রেশন যাকে বলে। সেটা হতেই পারে, লিখতে কেউ কেউ অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন। আমি যেমন ডাইগ্রেশন পছন্দ করি না। আমি চাই ইউনিটি, ইন্টিগ্রিটি। আমার আদর্শ হচ্ছে ইন্টিগ্রিটি। একটা গল্পের মধ্যে যদি ইন্টিগ্রিটি না থাকে বা উপন্যাসের মধ্যে যদি ইন্টিগ্রিটি না থাকে তাহলে সেটা খুব একটা স্পর্শ করে না। এটাও ঘটনা। গল্প এক সিটিং এ পড়তে হবে। অনেক সময় আমরা গল্প ধরা যাক, গল্প পড়ছি, এমন সময় ফোন এলো, জরুরি ফোন। আমি গল্পটা তখন রেখে দেবো, বন্ধ করে ফোনটা ধরবো। বা কেউ আমাকে ডাকতে এলো, বা একটা ইয়ে হলো, আমাকে এক্ষুনি বেরোতে হবে, গল্প হয়তো শেষ হলো না। কারণ একটা সিটিং এ ওইভাবে আজকের যুগে ও বলেছেন একটা সিটিং, সেটা অনেক সময় সম্ভব হয় না। সম্ভব হয় না আজকের যুগে, গল্প শেষ হয় না। দুপাতা পড়ছি, তারপরে এমন সময় কেউ আমাকে ডাকলো, বললো জরুরি কথা আছে, ব্যাস হয়ে গেল গল্প পড়া, গল্পটাকে বন্ধ করে গেলাম। কারণ ওইভাবে এক সিটিংও এখন আর গল্প পড়বো বললেই পড়া যাচ্ছে না। এমন একমুখী গতি, আর একটা হচ্ছে একমুখী গতি। এটা খুব ভালো জিনিস, আমিও এটা পছন্দ করি। যে গল্প এবং উপন্যাস আমি বলবো একমুখী গতি হওয়া বাঞ্ছনীয়। তাতে হয় কি, গল্পের স্পিডটা থাকে, মনোযোগটাও ধরে রাখা যায়। কিন্তু ওই ডাইগ্রেশন করলে অন্যদিকে মন চলে যায়। এবং উপন্যাসের সমস্যাটা হচ্ছে আজকে পড়লাম, তারপরে কালকে যদি না পড়তে পারি, যেটা ধারাবাহিক উপন্যাসের ক্ষেত্রে হয়, আজকে পড়লাম ঠিক আছে, আবার এক সপ্তাহ পরে বা এক মাস পরে আমি যখন পড়তে যাবো, আগে কি পড়েছিলাম সেটা তো ভুলে গেছি, মাথায় নেই। আবার সেই পত্রিকা খুঁজে বার করার ফলে এগুলো ধারাবাহিক উপন্যাসের এটা একটা বিরাট সমস্যা, ভুলে যায় মানুষ। এখন লোকে নানা কাজে ব্যস্ত, ফলে ধারাবাহিক উপন্যাসটাও আস্তে আস্তে উঠে যাবে। পৃথিবী থেকে উঠে গেছে, বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে একদিন উঠে যাবে। ধারাবাহিক লেখা আর চলে না, কে পড়বে? এটা হচ্ছে উপন্যাস। হ্যাঁ, ছোট গল্পে এই যে কথাগুলো বললাম, এই শাস্ত্রগুলো আমরা ভেবেছিলাম এটাকে ভাঙা দরকার, ফলে ওটাই শাস্ত্র। এবং ওর বিরোধিতা করেছিলাম নানা ভাবে, নানা এতে। এবং সেই গল্পগুলো পড়লে হয়তো সেই গল্পগুলো এখন অনেকের ভালো লাগবে না, বা লাগতেও পারে। পড়লে বোঝা যাবে এটা একটা নতুন গদ্য, নতুন ভাবনা এইসব লেখার মধ্যে জড়িয়ে আছে। এবং যে আপনি কারণে আমি নিজেই এই স্বাস্থ্যবিরোধী নামটা আমি ভেবেছিলাম এবং বলেছিলাম যে নাম দাও শাস্ত্র বিরোধী। হ্যাঁ, তারপর সবাই এটা মেনে নিয়েছিল। এই স্বাস্থ্যবিরোধী নামটাও এখন খুব
প্রচলিত বা প্রচারিত এবং প্রচলিত হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আপনি 1966 সালে স্বাস্থ্য বিরোধী ছোট গল্প শিরোনামে যে সম্পাদকীয় লিখেছিলেন, তাতে হ্যাঁ, আপনি লিখছেন তাতে আপনি লিখছেন যে তথাকথিত মহৎ উপন্যাস এবং গল্পগুলোকে তাড়াতাড়ি ট্রাঙ্কে পুরে ফেলো, হ্যাঁ, ওগুলো আর দরকার নেই, ওগুলো এখন আবেদনহীন এবং বিরক্তিকর। হ্যাঁ। তো আপনি কাদের লেখাকে বিরক্তিকর বলছিলেন তখন? আচ্ছা, ধরুন একটা কথা বলি, এখন কে থ্যাকারে পড়ে বলুন তো? থ্যাকারে কেউ পড়ে? বা ওই সময়কার নানা উপন্যাস, ভিক্টোরিয়ান সব নভেল কে পড়ে? বা আমাদের দেশেও একটা জিনিস, বঙ্কিমচন্দ্র আমার খুব প্রিয় লেখক, শুধু তাই নয় আমাদের ভাষার শ্রেষ্ঠ উপন্যাসিক, কিন্তু দুঃখটা হচ্ছে আমি লেখক হিসেবে বা পাঠক হিসেবে পড়ছি, কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সেই পাঠক আর নেই। আমি অনেককে বলতে শুনেছি যে ও বোঝা যায় না, ভাষা কঠিন। এটা আমি অনেককে বলতে শুনেছি। তার মানে দেখুন, ইতিমধ্যে বঙ্কিমচন্দ্র নাম আছে, বঙ্কিমচন্দ্রের নামটা আছে, কিন্তু তার পাঠও হয়তো ঘরে ঘরে বইও আছে বঙ্কিমচন্দ্র, কারণ এটা রাখাটা একটা সম্মানের ব্যাপার, কিন্তু পাঠক সেই অর্থে আর নেই। বঙ্কিমচন্দ্র পড়ে আমাদের মতো যারা সাহিত্য রসিক, সাহিত্যের পাঠক, তাদের কাছে বঙ্কিমচন্দ্রের কদর এখনো আছে। আর বিরক্ত, আমাদের উপন্যাস কতদিনের, কিন্তু ইংল্যান্ড কতদিনের, আমার কত উপন্যাস লেখা হয়েছে হারিয়ে গেছে। আচ্ছা, নোবেল প্রাইজ পেয়েছে সুলি প্রথম প্রথম 1901 সালে, তার লেখা কেউ পড়ে না, তার নাম জানে? এগুলো অনেক লেখা তখন এক সময় খুব আলোচিত হয়েছে, ইয়ে হয়েছে, কত কি হয়েছে, তারপর আস্তে আস্তে ভুলে যায়। সেই লেখাগুলো সত্যি কথা, এক একটা লেখা যেগুলো দ্বিতীয় শ্রেণীর এইসব লেখা, সেই লেখাগুলোর আবেদনটা আর থাকে না। কিন্তু একসময় সেই সব বই নিয়ে খুব চেঁচামেচি হয়েছে, আলোচনা হয়েছে। আমি পুরনো বই বলতে অবশ্যই ডন কুইভিজেটের কথা বলছি, অবশ্যই রাবলের গার্গাতুয়া অ্যান্ড পান্থাগ্রুয়ের কথা বলছি না। এই বইগুলো এখন লোকে পড়ে না, পাঠক খুব কম, একেবারে কম। কিন্তু এরা সত্যি, আমি এদের বই পড়ে কিছুদিন আগে ডন কুইভিজেট পড়ে আমি প্রায় মুগ্ধ হয়ে গেছিলাম। কিন্তু আপনি বলুন তো, থ্যাকারে ফ্যাকারে কে এখন পড়ে? বা টমাস হার্ডি কে পড়ে এখন? এরা তো একসময় খুব নাম ছিল। সেই কারণে বলা হয়েছে এইসব বই এখন, আমি তো তালিকা দিয়ে দিইনি, এই বইগুলোকে ট্রাঙ্কে পুরে ফেলো, সেটা দেওয়া উচিত ঠিক না, ঠিক। হুম, হুম। উচিত না। আমি আচ্ছা। যখন ভাবছি, এটা বাংলা সাহিত্যের কথা শুধু ভাবছি না, আমি বিশ্ব সাহিত্যের কথাই ভাবছি। আমার মাথায় তখন বিশ্ব সাহিত্য, সেই বিশ্ব সাহিত্যের কথা আমি বিশেষ করে ভাবছি। অত দূরের কথাকে, কল্লোলের যুগের অনেক লেখক সব তো মুছে গেল আস্তে আস্তে, কে পড়ে এদের লেখা? এত তো সব লিখেছে, কজন পড়ে? কি আর তাদের কোনো অবদানই নেই, মানে তাদের আর আবেদন নেই আমাদের কাছে, অন্তত ওই লেখাগুলোর আর কোনো আবেদন নেই। আমি আর তাদের নাম করছি না, অশোভন সেটা। ঠিকই। আচ্ছা, আপনারা যখন স্বাস্থ্য বিরোধী আন্দোলন করছেন তখন প্রায় কাছাকাছি সময়ে, কি একটু আগে, হাংরি জেনারেশন আন্দোলন হয়েছে, শ্রুতি হয়েছে, আরো যা যা আর কি, মূলত হাংরি এবং শ্রুতির কথা আমি বলবো। তার কোনো প্রভাব কি আপনাদের মধ্যে ছিল? না, আমাদের মধ্যে হাংরি বা শ্রুতির কোনো প্রভাব ছিল না। হুম, হাংরিদের নিজস্ব কোনো একটা দর্শন ছিল না। ওরা, সত্যি কথা বলতে কি,
ওরা বড্ড অশ্লীলতার দিকে যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি না, ওরা সেই সব শব্দ, আমরা যাকে বলি অশ্লীল শব্দ, সেগুলোকে কবিতায় গল্পে সব ব্যবহার করতো, করে ভাবতো যে আমরা অনেক করেছি। আচ্ছা দেখুন চোখের সামনে হেনরি মিলার, হেনরি মিলার একটা চূড়ান্ত অশ্লীল সব উপন্যাস আমি পড়েছি, এবং পড়ে আমার বিরক্তি লেগেছে। কি রে বাবা, কি লেখে, এগুলো কি লেখা নাকি? এগুলো অনেকে নিয়ে বলে, ঠিক আছে। ঠিক তেমনি আমাদের দেশেও এরা ভাবলো যে এইগুলো নিয়ে একটু ইয়ে করা যায়, কাঁচা খিস্তি যাকে বলে, এইগুলো কি, এই সেই শব্দগুলো ইয়েগুলো তারা ব্যবহার করতো, ভাবতো কি না কি আমরা করছি। এবং এইসবের পেছনে হয়তো বিট জেনারেশনের একটা প্রভাব ছিল, বিট জেনারেশন এবং মদ খাওয়া, তারপরে নানা রকম পাগলামি করা, লোককে অপমান করা, এগুলো তাদের একটা ইয়ে ছিল। তারা ভাবতো আমরা খুব দারুণ কাজ করছি, সাহিত্যে বিপ্লব এনে দিচ্ছি। তো না, ওভাবে বিপ্লব আসে না, বিপ্লব আনতে হবে চেতনায়, শব্দ দিয়ে বিপ্লব করা যায় না। শ্রুতি যেটা, সেটা তার একটা খুবই, ওরা আমার বন্ধু ছিল, পুষ্কর দাশগুপ্ত, পরেশ মন্ডল, এরা সব আমার বন্ধু ছিল। আমি ওদের অনেকদিনই গল্প শুনিয়েছি, ওরাও তাদের কবিতা আমাকে শুনিয়েছে, আমরা আলোচনা করেছি কবিতা নিয়ে, গল্প নিয়ে, কারণ কবিতারও আমি অসম্ভব ভক্ত। কারণ পৃথিবীর সব কবিতা না হলে প্রায় বহু কবির কবিতা আমি পড়েছি, আমার কাছেও আছে, আমি কবিতা পড়ে খুব আনন্দ পেতাম। ওরা একটা জিনিস যেটা করলো, সেটা হচ্ছে কবিতাটা এইভাবে সাজানো হয়, একটা প্যাটার্ন হয়ে গিয়েছে। ওরা সেই প্যাটার্নটাকে ভাঙতে চেয়েছিল, এইভাবে সাজানো হবে কেন কবিতা, এভাবে কবিতা সাজালে কি হয় বলে কবিতার প্যাটার্নটাকে ভেঙে তারা অন্য ভাবে সাজাতে চাইলো কবিতা। হতে পারে আপলিনের তাদের হয়তো প্রভাবিত করেছিল, করতেই পারে, কে, সবাই সকলের দ্বারা প্রভাবিত, এতে অপরাধের কিছু নেই, অন্যায় কিছু নেই। পৃথিবীতে প্রভাব মুক্ত কোনো লেখক নেই, কোনো লেখকই স্বয়ম্ভু নয়, প্রত্যেকেই কোনো না কোনো লেখকের দ্বারা প্রভাবিত। সেটা টলস্টয়ের ক্ষেত্রে সত্য, ডস্তোয়েভস্কির ক্ষেত্রে সত্য, শেক্সপিয়ারের ক্ষেত্রেও সত্য। শেক্সপিয়ারের কোনো কাহিনী তো তার নিজের নয়, সবই তো অন্য লোকের কাহিনী, নাটক করেছেন। অনেক সংলাপ তো তিনি পরিষ্কার চুরি করেছেন। টেম্পেস্টের একটা জায়গা আছে, সেই জায়গাটা মতেনের একটা প্রবন্ধ আছে, সেই প্রবন্ধ থেকে পুরো টুকে দিয়েছেন শেক্সপিয়ার, আর তাতে শেক্সপিয়ারের মান পড়ে যায় না, তাকে আমরা এটা বলতে পারি। কিন্তু তিনি যে একজন বড় কবি এবং নাট্যকার, তাতে আমাদের কোনো সন্দেহ নেই, এবং তার খ্যাতিতে একটুও চিড় ধরে না। তাতে সকলেই সবসময় সকলের দ্বারা, কোনো না কোনো লোকের দ্বারা প্রভাবিত হয় লেখার ক্ষেত্রে। আমি একেবারে স্বয়ম্ভু, আমি, কেউ আমাকে প্রভাবিত করেনি, আমি ভাবতেই পারি না। আমি তো বলছি, ডাকঘর পড়ে ভাবলাম, তখন চারদিকে ওই বাস্তববাদী সাহিত্যের রমরমা, তখন প্রেমের মিত্তি, রচিন্দ্র সেনগুপ্ত, তারাশঙ্কর, মানিক, এদেরই যুগ চলছে। সেই সময় একটা 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 তারাই আসছে, তারাই করছে, সেই সময় একটা আলোড়ন হচ্ছে। সেই সময় ডাকঘরের মতো একটা নাটক আমার হাতে এলো, আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি ভাবলাম তাহলে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এটা আমার কাছে বিস্ময়কর ঘটনা। ওটা বোধ হয় ওই খুব বেশি নোবেল প্রাইজ পাওয়ার 1 বছর আগে কি পরে এইরকম সময় লেখা, তখনও কল্লোলের জন্ম নেয়নি, কিন্তু এটা ঠিকই, তখন কেউই আসেনি। কিন্তু সারা পৃথিবীতে তখন একটা একটা তখন মোপাসার যুগ, ফ্রবেরের যুগ, সবাই বাস্তব বাস্তব করে
চিৎকার করছে, কিন্তু রবীন্দ্রনাথ ওই সময় দাঁড়িয়ে একটা এরকম একটা ক্লাস একটা নাটক লিখে ফেললেন আমাদের বাংলা ভাষার। তো তাই নয়, বাংলা ভাষার সম্পদ তো বটেই, সারা পৃথিবীতে এরকম নাটক আর নেই। আমি কতবার পড়েছি, পড়তে গিয়ে কি বলবো, আমি ইমোশনাল হয়ে পড়তাম ডাকঘর পড়তে গিয়ে। আমার কেবলই মনে হতো এইভাবেও লেখা যায় তাহলে একটা গল্প। হ্যাঁ, কি 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 বলছিলেন, বলুন এবার। হ্যাঁ, এবার আমি বলছি যে আপনি এক জায়গায় বলেছিলেন যে আপনারা প্রতিষ্ঠান বিরোধী নন। আমরা না শাস্ত্র বিরোধী কিন্তু প্রতিষ্ঠান বিরোধী নই। না, অনেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিরোধী মনে বিরোধী, করে। প্রতিষ্ঠান কি করবে? প্রতিষ্ঠান বিরোধী হাস্যকর কথা। এই কথাটা এসেছিল, আরম্ভ করেছিল যোগেশ্বর রায় বলে এক ভদ্রলোক। তিনি এই প্রতিষ্ঠান বিরোধী করতেন। তার পত্রিকা ছিল, সে পত্রিকায় ওই সব প্রতিষ্ঠান বিরোধিতা, ওই স্বাস্থ্য বিরোধিতা দেখা দেখি তিনি করলেন প্রতিষ্ঠান বিরোধিতা। হাস্যকর একেবারে সব। আসলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, প্রতিষ্ঠান বিরুদ্ধে কেন যাব? আমার যদি পছন্দ না হয় কোনো প্রতিষ্ঠান, সবই তো প্রতিষ্ঠান। এই মেডিকেল কলেজে, আমরা মেডিকেল কলেজ একটা প্রতিষ্ঠান নয়? ক্যালকাটা ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান নয়? আমরা তো লেখাপড়া যাওয়ার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি যাচ্ছি, পড়ছি। বা আমাদের বাড়িতে যে আনন্দবাজার আসছে, দেশ আসতো এক সময়, এখন তো আর সেই অবস্থা নেই, তা আসতো, আমরা পড়তাম। তাহলে আমার বাড়িতে যদি আসে আনন্দবাজার বা দেশ, আমি কি প্রতিষ্ঠানের বিরোধী হব? লেখা তার মানে কি? আমার তো মনে হয় এদের লেখা যেহেতু দেশ আন্দোলনের ছাপা হতো না, সেই কারণে এরা প্রতিষ্ঠান বিরোধী হয়েছে। দেবেশ রায় একসময় লিখেছিল যে কেন আনন্দবাজারে আমি লিখবো না, কিন্তু তারপর সেই তিনি দেশ পত্রিকায় লিখেছেন, আনন্দবাজারে লিখেছেন। আমাকে আপনারা আমি হ্যাঁ হ্যাঁ, আপনারা একটা 10 বিধির কথা বলেছিলেন। আপনারা শাস্ত্র বিরোধী এই আপনার এই দশক পত্রিকায় 10 হ্যাঁ হ্যাঁ বিধির একটা তালিকা দিয়েছিলেন। তো হ্যাঁ দিয়েছে। সেইটাকে কি এখনো আপনি মান্যতা দেন, মেনে চলার কথা ভাবেন, মেনে চলেন? এখন আমার সামনে তো ওই, আমি লিখেছিলাম এটা খোলা চোখ এবং স্বাস্থ্যবিধি সাহিত্য, হুম এবং হুম হুম সেখানে 10 বিধির কথা ছিল। ওটা হুম নিয়ে তখন খুব আলোচনা হয়েছিল দেশে, ওটা সোহেল গাঙ্গুলি উদ্ধার করেছে। অনেকে এখনো অনেকে ওইটার কথা বলে, আমার তো সব মনে নেই, হয়তো কোনো কথা মানি না, হয়তো আমি তো কোনো একটা এক জায়গায় তো ওই গোঁড়া মানুষের মতো যা লিখেছি সেটা কি বলবো তা তো নয়, হয়তো সরে এসেছি। আমার তো আর এখন আর মনে নেই কি লিখেছিলাম না লিখেছিলাম, আমার কিছুই মনে নেই। ফলে আমি হয়তো একটা কোনো কোনো লেখা, হ্যাঁ, কোনো মন্তব্য এখনো মানি, কোনো মন্তব্য মানি না। আমি একটা মন্তব্য ওখান থেকে পড়ছি আপনার লেখা। তো পরীক্ষামূলক সাহিত্য কথাটা নির্বোধের উক্তি। সাহিত্য আর যাই হোক, গবেষণাগার নয়। হ্যাঁ, তো আপনি পরীক্ষামূলক সাহিত্য ব্যাপারটাকে এখন কি চোখে দেখেন? আমি কোনোদিনই, আমরা যখন লিখেছি সেটা কিন্তু পরীক্ষামূলক না। আমি যদি বলি পরীক্ষামূলক নয়, পরীক্ষামূলক হুম, নয়, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, এইভাবেই এসেছে। আমি এখানে গবেষণা করে এটার সঙ্গে ওটা মেশালাম, এটার সঙ্গে ওটা মেশালাম, এটা হলো হলো, তারপরে ওইভাবে গল্প হয় না, উপন্যাস হয় না। ওই কথাটা আমি এখনো বিশ্বাস করি যে পরীক্ষামূলক সাহিত্য সব জায়গায় দেখি লেগে পরীক্ষামূলক, পরীক্ষা, আরে কিসের পরীক্ষা? এটা কি ল্যাবরেটরি যে পরীক্ষা? ল্যাবরেটরিতে নানা রকম পরীক্ষা হয়, সাহিত্যে সব পরীক্ষা হয় না। একটু দেখি তো, একটু অমুক করে দেখি তো। আরে তোমার যেভাবে লিখতে ইচ্ছে করে তুমি সেইভাবেই লেখো। লোকে বলতে পারে পরীক্ষামূলক, লোকে কি বলে সেটা নিয়ে ভাববার আমাদের দরকার। ঠিক এটা আমি ঠিক। এখনো মানি। রমানাথ দা, আপনি সমালোচকদের কোন চোখে দেখেন? আপনি একটা জায়গায় বলেছিলেন যে অধিকাংশ সমালোচক পিছিয়ে পড়া শ্রেণী। আপনি সমালোচককে কোন চোখে দেখেন? 1 নম্বর, আমি সাহিত্য সমালোচকের কথা বলছি, বলাই বাহুল্য। আর তাই কি তারা পিছিয়ে পড়া শ্রেণী বলেই কি আপনাকে, আপনাদের বন্ধুদের এবং আপনাকে বিশেষ করে এত এত প্রবন্ধ লিখতে হয়েছে? সত্যি কথা বলতে কি, আমার দেশে সমালোচনা কারা লেখে? যারা কলেজে পড়ায়।
এবং কলেজে যারা পড়ায় বিশেষ করে এই সময় তারা বোধহয় টেক্সটটাও পড়ে না। ডিকেন্স পড়েনি, কিন্তু ডিকেন্সের ওপর নোট বই পড়ে ছাত্রদের পড়াতে আসে। এখন যে লোকটা ডিকেন্সেই আটকে আছে তার পক্ষে জয়েসকে উপলব্ধি করা, জয়েসের সৌন্দর্য, জয়েসের লেখা মাধুর্য, সেটা উপলব্ধি করার তার পক্ষে সম্ভব নয়। বেশিরভাগ সমালোচনা ওরা চারপাশের সবাই বলে কাফকা খুব বড় লেখক, অতএব তারাও বলে কাফকা খুব বড় লেখক। সমস্যাটা এখানে, তারা হচ্ছে কি বলবো, তারা যখন আলোচনা করে বা ওই দেখি কয়েক পাতা এক পাতা পড়ার পর আর পড়তে ইচ্ছে করে না। তাদের লেখা অধিকাংশ সময় চর্বিত চর্বণ, তাদের কোনো মেধা নেই, তারা সাহিত্যটাকে বোঝেও না। এটা কি কারণে তারা সাহিত্য পড়তে এসেছিল জানিও না, কিন্তু তারা সাহিত্যের সমালোচক নয়। তারা সাহিত্য পড়েছে বা আর কোনো হয়তো অন্য কোনো সাবজেক্টে সুবিধা পায়নি, সেই কারণে হয়তো সাহিত্য ইংরেজি বাংলা পড়তে এসেছে। তারপরে কোনো রকম একটা চাকরি পেয়েছে, চাকরি পেয়ে এখন সে কিছুই জানে না, সে কোনোদিন বলবে না। সে বলবে, এমন ভাব দেখাবে সে যেন সব জানে। সমস্যাটা এখানে, সে কিন্তু সাহিত্যের বোদ্ধাই নয়। যদি বোদ্ধা হতো তাহলে নতুন লেখালেখির প্রতি তাদের আসক্তি জন্মাতো। তারা এক জায়গায় এখনো, আমি আপনাকে বলছি, এরা এখনো তারাশঙ্কর মানিক বা বিভূতিভূষণের মধ্যে আটকে আছে। তার বাইরে যাবার ক্ষমতা এদের নেই। তারা এখনো মনে করে এরা আদৌ ভালো লেখক কিনা সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। ভালো লেখা বলতে কি বোঝায়, এটা ভালো লেখা বলবে আমি কিভাবে বুঝবো ভালো লেখা এইটা আর খারাপ লেখা এইটা? আমি আপনাকে বলছি, আমি নামটা ধরতেই হচ্ছে, ধরা যাক বিভূতিভূষণ এবং শঙ্কর বা বিমল মিত্র। আচ্ছা, বিভূতিভূষণ সাহিত্য আর বিমল মিত্র সাহিত্য নয়, ওকে ঠেলে দেওয়া হচ্ছে পপুলার লিটারেচার। শঙ্করকে পপুলার, তাকে সাহিত্যিক বলে কেউ ভাবে না, এটা আশ্চর্য। কিন্তু বিভূতিভূষণকে সাহিত্যিক বলে ভাবছি। এই যে পার্থক্যটা আমরা করছি, একদিকে পপুলার লিটারেচার আর একদিকে হচ্ছে সিরিয়াস লিটারেচার, এই ভাব কি তারা জানে? তাদের কাছে কি বিমল মিত্র আর বিভূতিভূষণের মধ্যে কোনো পার্থক্য কি আছে? তারা পার্থক্য করতে পারবে? কেন বিভূতিভূষণের লেখা সাহিত্য, কেন শঙ্করের লেখা সাহিত্য নয়? বলছে, সবাই বলে, আলোচনাও কেউ করে না বিমল মিত্র শঙ্কর নিয়ে। ফাল্গুনী মুখোপাধ্যায় কেন সাহিত্য নয়, কেন ফাল্গুনী মুখোপাধ্যায় নিয়ে আলোচনা হয় না? তার ডিফেক্টটা কোথায়, কি আছে তার লেখার মধ্যে যে কারণে আমরা তাকে নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ এই সমস্ত করি? এটা এটা কিন্তু খুব একটা এবং আমাদের দেশের সমালোচকদের কাছে সত্যি কথা বলতে কি, আপনি জিজ্ঞেস করলে দেখবেন বিভূতিভূষণ, শঙ্কর বা আশুতোষ এদের সঙ্গে কোনো তফাৎ এরা দেখে না। এদের কাছে বিভূতিভূষণও বড় লেখক, শঙ্করও বড় লেখক। এই হচ্ছে সমস্যা। আমাদের দেশের সমালোচকরা সাহিত্য জিনিসটাই বোঝে না। কেন এই বিমল মিত্র, আশুতোষ মুখোপাধ্যায়, শঙ্কর কেন লেখক নয়, কেন বিভূতিভূষণ লেখক, তারা বিচার করে বলতে পারবে? আমি আজ পর্যন্ত দেখিনি। আর যদি বিমল মিত্র বা শঙ্কর এদের উপর প্রবন্ধ লেখা হয় না কেন? একটা দুটো হয়তো কেউ লিখলো, এদের উপর সেভাবে লেখা হয় না কেন যেভাবে বিভূতিভূষণ? বিভূতিভূষণ বড় লেখক মানলাম, কিসে বড়?
কোন কারণে বড়, এটা তো বোঝাতে হবে পাঠক। সে বোঝানোর ক্ষমতা আমাদের দেশে কোন লেখকের, কোন সমালোচকেরই নেই। কারণ সমালোচনার সাহিত্য তো সেইভাবে ভালোবাসেনি কোনোদিন। তারা চাকরি সূত্রে উদ্ভাবনা করে, এটা তাদের পেশা, নেশা নয়। সাহিত্য তাদের নেশা নয়, সাহিত্য বানিয়ে তারা রোজগার করে। যেখানে আমি দেখেছি অনেক প্রবন্ধকে তার কিছুই বোঝে না। আমার মনে আছে একবার একজন বলে দিল, ইংরেজি সাহিত্যের উদ্ভাবক স্যামুয়েল বেকেট কোন লেখক না, খুব বাজে লেখক, কি লিখেছে ওসব। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে ইংরেজি সাহিত্য পড়ায়, অথচ স্যামুয়েল বেকেট সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এটা আমার কাছে একটা বিস্ময়কর লেগেছিল। বিংশ শতাব্দীর একজন মহান নাট্যকার, ঔপন্যাসিক স্যামুয়েল বেকেট, তার সম্পর্কে ওইভাবে তাচ্ছিল্য করা, লিখিত ভাবে। আমি বলেছিলাম সুপ্রতি, এটা কি লিখেছে, এটা ও কি পড়েছে? স্যামুয়েল বেকেট কি পড়েছে? পড়ে বোঝেনি। তার মানে কি? সে যোগ্য নয়, সাহিত্যের আলোচক হওয়ার যোগ্যতা তার নেই। আমি হয়তো একটু বেশি চাঁচাচোলা ভাষায় বলছি, কিন্তু এগুলো বলাও তো দরকার। আপনি কি মনে করেন যে সাহিত্যের অগ্রগতির ক্ষেত্রে বা একজন নতুন লেখককে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে সমালোচকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? আমাদের আমাদের এখানকার দেশে আজ সমালোচনা পর্যন্ত, সাহিত্য আমাদের দেশে এমন কোন সমালোচক এখনো আসেনি যে একজন তরুণ লেখককে বাজারে নিয়ে এসেছেন, যে একটা তার জন্য লিখেছেন। একজন লেখক যখন আলোচিত হতে থাকে, তখন হয়তো কোনো সমালোচক তার একটু পৃষ্ঠ উন্নয়ন, যাকে বলে, একটু পিঠ চুলকে দিল, হ্যাঁ এই তো ভালোই লিখছে এই পর্যন্ত। কিন্তু সে কত বড় লেখক সে বুঝবার ইয়ে করার ক্ষমতা নেই। ফলে কোন অধ্যাপক কোনোদিন কোন লেখককে আমাদের দেশে, বিদেশের কথা ছেড়ে দিন, সেইভাবে তুলে ধরেনি। তুলে ধরেছিল বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ। কিন্তু আমাদের দেশে কি হয়, যেমন এই ধরুন একটা উদাহরণ দিই, কমল কুমার মজুমদার। কমল কুমার মজুমদার তো লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন, কিন্তু কোনো অধ্যাপক আসেনি তার প্রশংসা করতে। এবং সেটাও করলো আরেকজন লেখক, সুনীল গাঙ্গুলি বা এইরকম আরো অনেকে মিলে তার প্রচার দিল, প্রশংসা করলো, এবং আস্তে আস্তে তার খ্যাতি বাড়লো এবং লোকে অ্যাপ্রিসিয়েট করলো যে না, এ একটা নতুন ধরনের লেখা, নতুন ভাষা, এর গুরুত্ব আছে। আচ্ছা, রমানাথ দা, এবার একটু সমালোচকদের সম্পর্কে আপনার মনোভাব পরিষ্কার, আপনি বললেন। সম্পাদক, সম্পাদকদের ভূমিকা বিশেষ করে আপনার লেখালেখির ক্ষেত্রে, আপনি রমাপদ চৌধুরীর কথা বলেছিলেন এবং ছোটদের জন্য লেখালেখি যেটুকু যা করেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কারণে বলেছিলেন আপনি। তো সম্পাদকদের বিশেষ কারোর কথা বলবেন, যিনি আপনাকে লেখক প্রথম দিকে আপনাকে সাহায্য করেছেন, আপনাকে আপনাকেই সম্পাদনা করেছেন, লেখক রমানাথ রায়কে একদিক থেকে সম্পাদনা করেছেন, এরকম কোন বিশেষ সম্পাদকের কথা বলবেন? আমি রমাপদ চৌধুরীর কথা বিশেষভাবে বলবো, মঞ্জু রায়ের কথা বলবো না। আমি যখন অমৃতে লিখছি, সেই সময় আমরা স্বাস্থ্যবিরোধী কাগজ বার করলাম, এই দশক। এই দশক, হ্যাঁ। উনি ওই গল্প পড়ে বললেন, তুমি এরকম গল্প লিখলে আর অমৃতে লিখবে না, অমৃতে লিখতে পারবে না তুমি। আমি শুনে হাসলাম, অমৃতে না লিখলে কি হয়, কিছু যায় আসে না। তারপরে
আমি বিমলকরের একটা কাগজে গল্পপত্র না কিরকম নামে যদু গোপাল মিত্রের জীবনী বলে একটা দুপাতার গল্প লিখেছিলাম। এই গল্পটা রহমত যদি পড়ে আমাকে ডেকে পাঠান, এবং আমাকে উনি লিখতে বলে। প্রথম যে গল্পটা লিখেছিলাম, কি নাম যেন তার, যাই হোক, যে গল্পটা লিখেছিলাম সেই আমাকে ডেকে পাঠালেন এবং আমাকে বললেন আপনি লিখুন রবিবারের পাতায়। সেও এক লম্বা ইতিহাস। তা আমি লিখলাম গল্পটা। উনি বললেন সরাসরি একবার, কিচ্ছু হয়নি আপনার গল্প, আপনি আরেকটা গল্প দিন। আমি তখন আরেকটা গল্প লিখলাম, তার নাম ঘর সংসার। সেটা পড়ে উনি বললেন ভালো হয়েছে, বেশ সুন্দর, ছোট ছোট বাক্য, বেশ খুব সুন্দর লেখা। তারপরে আরেকটা গল্প দিন। আমি তখন তিনতলা ঘর নাম দিয়ে একটা গল্প লিখলাম। এই গল্পটা আনন্দ সঙ্গীতও আছে সংকলনে। এই গল্পটা লিখে আমি, উনি তখন কাজ করছিলেন ওনার ঘরে বসে, তা আমি আর ভেতরে ঢুকলাম না। আমি দেশ পত্রিকা বিমলকরের সামনে গিয়ে বসলাম, গল্প করছিলাম। এমন সময় রমাপদ চৌধুরী রুমাল দিয়ে নাক মুছতে মুছতে এসে বসে আমার পাশে বসলেন। পাশে এসে বসলেন, তিনি বললেন রমানাথ একটা অসম্ভব ভালো গল্প লিখেছে, তুলনা নেই তার। কয়েকটা কথায় সেই গল্প প্রসঙ্গে বললেন, বলে চলে গেলেন। আমি যে পাশে বসে আছি আমার দিকে ফিরেও তাকালেন না। আর তারপর থেকে আমাকে আর ভাবতে হয়। উনি আমার কাছে নিয়মিত গল্প চাইতেন, আমি গল্প দিয়ে যেতাম। ওই বার্ষিক সংখ্যা বলে, দোল সংখ্যা বলে যেটা বেরোতো তাতেও লিখতাম, আর পুজো সংখ্যাতে আমি নিয়মিত লিখে যেতাম। এবং আমি যে নানা ধরনের গল্প লিখেছি, কমলা লেবুর গাছ, সেলাই মেশিন বা আরো অনেক সব গল্প উনিই ছেপেছেন, এবং উনি কোনোদিন এই গল্প নিয়ে করেন, বরঞ্চ বলছে এই গল্পটা আমি দারুণ লিখেছেন, বা কোনোবার বলেছে এই গল্পটা আমার মেয়ের খুব ভালো লেগেছে, আপনার এই গল্পটা আমার স্ত্রীর খুব ভালো লেগেছে। এইরকম সব মতামত উনি দিতেন। এমনকি একদিন সেখানে অনেকেই বসেছিল, অমর টমর অনেকেই বসেছিল, তিনি আমাকে বললেন রমানাথ টিকে থাকবে তার স্টাইলের জোরে, ওর এমন একটা নিজস্ব স্টাইল আছে, স্টাইলের জোরে রমানাথ টিকে থাকবে সাহিত্যে। এরকম কথাও তিনি বলেছেন। ফলে আমার সবই মনে পড়ে। ফলে কোন সম্পাদকের কাছে যদি ঋণ থাকে, সে হচ্ছে রমাপদ চৌধুরী। বিমল আর কর, হ্যাঁ, বিমল কর নিয়ে কিছু বলবেন? বিমল কর নিয়ে আমি বলেছি, বিমল কর আমাকে সকলকে লিখতে বলেছিলেন, আমরা লিখেছি, বলেছি। কিন্তু একটা ব্যাপারে আমার খুব, দুটো ব্যাপারে, দু তিনটে ব্যাপারে আমার খুব অভিমান হয়েছিল। একটা অভিমান হচ্ছে, আমি আর আমার এক বন্ধু দুজনে ওই দাঁড়িয়ে আছি, বিমল করের আমাদের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ফুটপাথের উপর, ধর্মতলাতে। উনি বললেন আজ সাগরদা বলছিলেন আমাদের দিয়ে উপন্যাস লেখানোর কথা। আমি বললাম ওরা এখন গল্প লিখতেই ব্যস্ত, হিমশিম খাচ্ছি, উপন্যাস কি লিখবে? এই কথাটা আমার খুব খারাপ লেগেছে। তিনি যদি একটু সাহায্য করতেন, তিনি যদি বলতেন না ওরা লিখুক, তাহলে আমরা দেশ পত্রিকায় উপন্যাস লেখার সুযোগটা পেতাম। আর একটা হচ্ছে, একবার একজন তরুণ লেখক, আমি একজনকে বলেছিলাম যে বিমল করেন লেখা জানেন এ থাকবে না, কারণ ওর লেখার গল্পের এমন সব বিষয়, সে বিষয়গুলো আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, বিষয় সে বিষয় আমাদের নয়। এই কথাটা এমন ভাবে বিমল করকে গিয়ে আরেকজন লেখক, তখন তার ধারাবাহিক, তরুণ লেখক ধারাবাহিক উপন্যাস বেরোচ্ছে,
সে বিমলকরের বাড়ি চলে গেল, গিয়ে রমানাথ এই কথা আপনার সম্বন্ধে বলেছে বলে বানিয়ে বানিয়ে নানা ভাবে বিমলকরকে ইয়ে করলো, প্রভাবিত করলো। এবং আমার এটা ভাবলো যে বিমলকর এটা বিশ্বাস করলো। আমি সাধারণত কারোর বিরুদ্ধে খুব একটা বলি না, কারণ যে যা লিখছে নিজের মতো লিখছে, আমার কি দরকার। কিন্তু সে এরকম বলেছিল, আমার ওইটা খুব খুব খারাপ লেগেছিল। একই স্বভাব লেখকদের। তারপর বিমল করের সঙ্গে দেখা হয়েছে, ওনার পত্রিকায় আমার লেখা চেয়েছেন, গল্পপত্র নাকি বার করে, এবং আমি লেখা দিয়েছি সেখানে। আমি কোনোদিন তার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমি এই দুটো ঘটনা ছাড়া, সেটা অপ্রীতিকর ঘটনা ছাড়া আর কোনো ঘটনা আমার মনে নয়। উনি আমাকে স্নেহ করতেন, আমিও তাকে খুবই শ্রদ্ধা করতাম এবং ভালোবাসতাম। কারণ এটা ঠিক, উনি বাংলা ছোট গল্পে একটা বদল আনতে চেয়েছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা বদল আনতে পেরেছেন কিনা সেটা আলাদা কথা, কিন্তু আনতে চেয়েছিলেন, এটা ঘটনা। আপনি বলছিলেন যে উনি একটু সাহায্য করলে আপনার দেশে হয়তো উপন্যাস বেরোতো, আপনাদের দেশে হ্যাঁ, উপন্যাস বেরোনোটা কি বিরাট কিছু বলে মনে করেন আপনি? না, আমি বিরাট কিছু মনে করি না, কিন্তু আমার কোনো তাতে অসুবিধা হয়নি। কিন্তু এইভাবে না করবে কেন? আমার কথা হচ্ছে ওই লেখা লিখলে যে আমি যে একটা রাজা হয়ে যেতাম তা না, বিরাট কিছু হয়ে তা নয়। কিন্তু না করবে কারণ তো বলতেই পারেন না, আপনি তাদের সঙ্গে কথা বলুন, ব্যাস হয়ে গেল। আপনি ওদের সঙ্গে কথা বলুন, এটা বললেই হলো। এই বিরোধিতাটা করার তো দরকার ছিল না। হুম, কারণ আমি একটাই উপন্যাস লিখেছি, ওই ছবির সঙ্গে দেখা, আনন্দবাজারে। তারপর লিখিনি, তারপর অন্য কাগজে সব লিখেছি, ঠিক আছে। তবুও আপনার উপন্যাসের সংখ্যা অনেক তুলনায় কম। আপনি অন্য তুলনায় কম। জায়গায় লিখলেও তুলনায় কম, মানে গল্প যে পরিমাণ লিখেছেন সেই আমি আমি এবার শেষের দিকে এসে গেছি আর দু একটা জিনিস জানার। রমানাথ দা, আপনার লেখায় এটা বিশেষ করে রাজনীতিকদের সাংঘাতিক, আপনার লেখায় একটা ব্যঙ্গ বিদ্রুপ থাকে। তো সেখানে হ্যাঁ, রাজনীতিকদের বিশেষ করে নেতাদের এটা হ্যাঁ। ব্যঙ্গ বিদ্রুপ আছে। এর সঙ্গে আমি যতদূর জানি আপনার বিভিন্ন প্রবন্ধ ইত্যাদি পড়ে, যে আপনি বামপন্থী তাত্ত্বিকদের প্রচুর লেখা পড়েছেন। তো বামপন্থা এবং রাজনীতি এই দুটো সম্পর্কে আপনার অভিমত আজকের দিনে দাঁড়িয়ে? আমার বামপন্থীদের সম্পর্কে আমি বই পড়েছি প্রচুর বামপন্থীদের, লেনিনের লেখা, স্টালিনের লেখা, কার্ল মার্কস বা এঙ্গেলসের লেখা, মাও সেতুং এর লেখা, একসময় এই লেখাগুলো পড়েছি। কিন্তু আমার একটা প্রথম থেকে খটকা লাগতো, এই বামপন্থীরা কেন বিদ্যাসাগরকে গালাগাল দেয়, কেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথকে বুর্জুয়া বলে গালাগাল দেয়, কেন শরৎচন্দ্রকে গালাগাল দেয়, কেন জীবন দাসকে গালাগাল দেয়। আমার মনে হচ্ছিল এরা তো সাহিত্যই বোঝে না। এদের মতামত দেখে আমি বুঝতে পারলাম যে এরা সাহিত্য বোঝে না। ফলে এদের দ্বারা আর যাই হোক ভালো কাজ কিছু হতে পারে না। এবং তখন থেকেই একটা ওদের প্রতি আমার একটা অশ্রদ্ধা জন্মে গেছিল। যারা রবীন্দ্রনাথকে গালাগাল দেয় এবং বলে যে সুকান্ত বেঁচে থাকলে রবীন্দ্রনাথের থেকেও বড় কবি হতো এবং সুকান্তই সত্যিকারের কবি, রবীন্দ্রনাথ নয়, এইসব মতামত যখন দেখতাম তখন আমার অবাক লাগতো এবং আমি বুঝলাম যে এরা আর যাই হোক খুব খারাপ লোক। এরা খুব খারাপ লোক, মানে যারা সাহিত্যটাই রবীন্দ্রনাথকে যারা গালাগাল দেয় তারা কত মূর্খ হতে পারে। তাদের তো সাহিত্য বোধই নেই, তাদের সঙ্গে আমি কি কথা বলবো, তাদের আমি কেন সমর্থন করব। ফলে আমি ইয়ে করলাম, ওই তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম। এবং তাদের সারা ইউরোপ জুড়ে এবং আমাদের দেশে আমি যখন ভাবি যে একটা 56,000 কলকারখানা ওরা বন্ধ করে দিয়েছিল এবং প্রতি কলকারখানায় ধর্মঘট করতে গিয়ে মালিকরা সেই কারখানায় তুলে দিল, তখন থেকে এমন আরে এরা তো দেশের পক্ষে খুব ক্ষতিকর। একটা দেশের প্রতি, আমাদের দেশের প্রতি কত ক্ষতিকর যে আজও একটা নতুন কারখানা বা কলকারখানা তৈরি হলো না। এরা, আপনি ভাবুন, ইংরেজি শিক্ষা তুলে দিল। এত বড় ধাক্কা তখন আমি পেয়েছিলাম যে বলবার মতো না। কম্পিউটার তুলে দিল, আর যেখানে ঘরে ঘরে কম্পিউটার,
তারা সেই কম্পিউটার আনার বিরুদ্ধে বন্ধ করে দিই। নইলে আজকে সল্টলেকে একটা কম্পিউটারের একটা বড় কেন্দ্র হতে পারতো, যেটা ব্যাঙ্গালোর হয়েছে সেটা আজকে কলকাতা হতে পারতো, এবং এদের জন্যই হয়নি। ফলে এরা এত ক্ষতিকর, যে কারণে আমি এদের একদম মানে কি বলবো, খুবই আমার খারাপ লাগে, এদের খুবই খারাপ লাগে। এরা এখন বড় বড় কথা বলছে, আরে আরে অন্য লোককে সমালোচনা আগে নিজের সমালোচনা করো, নিজে কি তাই কি করেছো না করেছো সেটা ভাবো। কত লোক মেরেছো, কত ঘর বাড়ি জ্বালিয়েছো, কত কি করেছো, হাত ভেঙে দিয়েছো, মুখের ভেতরে কই মাছ ঢুকিয়ে দিয়েছো, এদের কথা ভাবো। একটা ছেলে ওই যে আপনার ছেলের রক্ত মাখা ভাত মার মুখে ভরে দিয়েছে। এসব এসব ভাবতে গেলে ভাবি যে এরা কত খারাপ ছিল। তারপরে আমরা ভাবলাম যাই হোক, সে আলাদা, যাই হোক। ফলে রাজনীতি যে আমাদের ঘরে ঢুকে গেছে, আমি রাজনীতি ভাববো বললে তো হবে না, তোমার ঘরের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। আজকে বউ একটা মত, তো স্বামী আর একটা মত, ছেলে আর একটা মত, সবাই যে যা মত নেই তাদের মধ্যে ঝগড়া করে, ঝাঁটি করে, ইয়ে করে। কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে রাজনীতি। ফলে এখন রাজনীতি বাদ দিয়ে সাহিত্য করা খুব মুশকিল। ফলে নানাভাবে রাজনীতি চলে আসে, চলে আসে, কিছু করার যে নেই, রমনাথ এটা দা, হেল্পলেস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনার এবার আমি একদম শেষ দিকে এসে গেছি। আপনার উপন্যাস এবং ছোট গল্প এই দুটোর মধ্যে দুটো সম্পর্কে আপনার ভাবনা যদি খুব সংক্ষেপে বলেন, বিশেষ করে যারা নতুন লিখতে আসছে তাদের জন্য। উপন্যাস চায় বিস্তার, অর্থাৎ একটা গল্প সেটা কেবলই বিস্তৃত হতে চায়, তারপর হতে হতে আবার এক জায়গায় শেষ হয়ে আসে। আর ছোট গল্প হচ্ছে একটা একটা কি বলবো, এটা 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 মুক্তোর মতো, এটা মুক্তোর মতো ছোট গল্প। আমরা শুনেছি যে ঝিনুকের ভেতরে যদি একটা বালির দানা বা কিছু জ্বলে যায়, সেইটার কেন্দ্র করে যে লালা তৈরি হয়, তার থেকে মুক্তো তৈরি হয়। ছোট গল্প হচ্ছে সেই রকমই মুক্ত একেবারে। ছোট গল্প লেখা আমার কাছে উপন্যাস লেখার থেকে অনেক কঠিন, কারণ ছোট গল্প আপনি ঘটনা বাড়িয়ে যেতে পারেন, একটা ঘটনা আর ঘটনা, তারপর সাব প্লট বা ডাইগ্রেশন যাই বলুন, এই করতে করতে উপন্যাসটা বেড়ে যায়। কিন্তু ছোট গল্পে তো বাড়ানোর স্কোপ নেই। ছোট গল্পের গতি সত্যি এখনো একমুখী হবে, কিন্তু ছোট গল্প একটা শব্দও যেন বেশি না থাকে, একটা শব্দই গোটা গল্পকে নষ্ট করতে দিতে পারে, একটা বাক্য গল্পকে নষ্ট করে দিতে পারে। ছোট গল্প যেখান থেকে খুশি আরম্ভ হতে পারে, স্ট্রাইকিং হতে হবে সেই আরম্ভ, যেখানে খুশি শেষ হতে পারে, শেষটাও স্ট্রাইকিং হতে পারে। দরকার হলে মানে মানে সেটা মানে এত মাজা ঘষা ব্যাপার। ছোট গল্প একটা নিটোল মুক্ত দানার মতো একেবারে, যেখানে ছোট গল্প লেখা বা সফল হওয়া খুব কঠিন। যেমন পৃথিবীতে ছোট গল্প অনেকেই লিখেছে, কিন্তু সাফল্য পেয়েছে খুব কম লোক। তুলনায় উপন্যাসের সাফল্য এসেছে অনেক বেশি। উপন্যাস লিখে নাম করে ফেললো, কিন্তু ছোট গল্প লিখে নাম করা অত সহজ নয়। ছোট গল্পের সাফল্য আনা খুব কঠিন, খুব কঠিন। মানে 100 জন যদি দৌড়ায়, একজন হয়তো সফল হলো। উপন্যাসে 100 জনের মধ্যে অন্তত 30-40 জন সফল হবে। সবাই লিখছে, সবাই ঔপন্যাসিক, সবাই ঠিক আছে। তো ছোট গল্পে মানে প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ নিখুঁত হওয়া চাই, একবারে একবারে কাটা হীরের মতো, কাটা হীরে একেবারে ঝকঝকে হবে, পরিষ্কার হবে। রমনাথ দা, আমার শেষ প্রশ্ন, এই সময়ে যারা বাংলা সাহিত্যে লিখছেন, বিশেষ করে গল্প লিখছেন, তাদের সম্পর্কে আপনার মানে এখনকার লেখালেখি সম্পর্কে আপনার অভিমত, এবং যারা নতুন লিখতে আসছেন তাদের প্রতি আপনার পরামর্শ। এখন যারা লিখছে তারা নানাভাবে চেষ্টা করছে, 100 বার সত্যি,
যেমন আমার মনে হয় এই নীলাঞ্জন চট্টোপাধ্যায়, দেবশ্রী সারোগী, অমর মিত্র, স্বপ্নময় চক্রবর্তী, বা এরা সকলেই নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। এবং দেবশ্রী সারোগী, নীলাঞ্জন তো একেবারে সম্পূর্ণ অন্য ধরনের গল্প লেখে, ফলে এই ছোট গল্প লিখে জনপ্রিয়তা পাওয়া তো খুবই মুশকিল, এখন। নিশ্চয়ই এরা একদিন জনপ্রিয় হবে, এদের বইও আছে, লোকে পড়ে, প্রশংসা করে। এবং আমি বলবো যারা লিখতে আসছে তারা প্রথম কাজ হচ্ছে পড়া। আপনারা পড়ুন, আরো বেশি করে পড়ুন, সারা পৃথিবীর সাহিত্য পড়ুন, দয়া করে বাংলায় অনুবাদ পড়বেন না। এই যে ইংরেজি তুলে দেওয়ার ফলে কি হয়েছে আপনি জানেন? ইংরেজি তুলে দেওয়ার ফলে এই এখনকার ছেলেরা বাংলায় অনুবাদ খুঁজতে যায়, কিন্তু বাংলা অনুবাদ আপনি জানেন না হয়তো, কি খারাপ অনুবাদ যে বলবার মতো, ভুল ভাল একেবারে। এদের অনুবাদ পড়লে বোঝাই যায় না। কাফকার অনুবাদ পড়ে আমি দেখেছি, মনে হয় না যে কাফকা বড় লেখক। দস্তয়েভস্কির অনুবাদ পড়ে বোঝাই যায় না দস্তয়েভস্কি এত বড় মহান লেখক। ফলে এই যে ইংরেজি ভাষা তুলে দিয়েছিল, তার কুফল আমরা পাচ্ছি যে আমাদের লেখকরা এখন ইংরেজি পড়ে বুঝতে পারে না। ধরুন লেখকরা ইংরেজি পড়ে বুঝতে পারে না, যে কারণে অনুবাদের পেছনে ছোটে। এটা এটা আমাদের দুর্ভাগ্য, একটা জাতিকে প্রায় নষ্ট করে দিয়েছে এই কমিউনিস্ট পার্টি। তারপরে যেখানে আমি তরুণ লেখককে বলবো যে আপনারা বই পড়ুন, ইংরেজিতে পড়ুন, ইংরেজি শিখুন, দরকার হলে কে কি করে এখন এই বয়সে শিখবো, আপনাকে শিখতেই হবে, যেভাবে পারেন আপনাকে শিখতেই হবে, ইংরেজিতে বই পড়তেই হবে। পৃথিবীর সাহিত্য পড়ুন, আজকাল কি লেখা হচ্ছে দেখুন। এটা আমার কাছে সত্যি এটা একটা অদ্ভুত ব্যাপার, যে কারণে আজকের লেখকদের লেখার যে খুব একটা যে উতরে না, তার একটা কারণ হচ্ছে এদের ইংরেজি জ্ঞানের অভাব, আমার তাই মনে হয় আর কি। রঘুনাথ দা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঠিক একইভাবে এরকম ব্যতিক্রমী থাকবেন, এবং বাংলা সাহিত্য আপনার কাছ থেকে আরো 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 অনেক দিন ধরে অনেক চমৎকার নতুন নতুন লেখা পাবে। আবারও আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং বেলুড় এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছু প্রশ্ন ছিল, কিন্তু আমার মনে হয়েছে এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন আলোচনার ভেতর দিয়ে পেয়ে গেছি, তাই আলাদা করে আমি সেটা এখানে আর আলোচনা করছি না। আপনি ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো প্ল্যাটফর্মে। আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভরাত্রি। নমস্কার।